ওয়েলকাম ইউ অল। দেখো, আজ নির্মাণ সহায়কের যে স্মার্ট রিভিশন সিরিজ তার চতুর্থ সাবজেক্ট স্টার্ট হচ্ছে, এস্টিমেশন, কোটিং অ্যান্ড ভ্যালুয়েশন। এটা কিন্তু নির্মাণ সহায়কের জন্য ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসে, আগেও পিআইকিউতে কিন্তু কোশ্চেন এসেছে। এই সাবজেক্টটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, এখান থেকে কোশ্চেন কিন্তু মাস্ট আসবে। এবার দেখো, কস্টটাকে নিয়ে বলি। আগে আমাদের 1299 ছিল, সব কিছু নিয়ে ওভারঅল কস্ট আমাদের 1384 টাকার মতো পড়ছিল। এখন সেটা ওভারঅল প্রাইসটা করেছি 1499, মানে 115 টাকার মতো বেড়েছে, তাছাড়া কিন্তু বাড়েনি। 1499 টাকাতে এখানে দেখো যে যে জিনিসগুলো তুমি পাবে, একটা আলাদা সেপারেট গ্রুপ করা হয়েছে, হোয়াটসঅ্যাপ সাপোর্ট পাবে সেখানে, তোমার ডিসকাশন কিছু ডাউট থাকলে সেটা ডাউট গ্রুপ। তারপরে দেখো এই যে নোটসগুলো তুমি কিন্তু ডাউনলোড আকারে প্রিন্ট করতে পারবে, ডাউনলোড হয়ে তোমার ফোনে থাকবে। আর দেখো, তারপরে এর সাথে এর 200+ সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন থাকছে, সেটাও তুমি ডাউনলোড করে প্রিন্ট করতে পারবে। গ্রুপে কিন্তু তার ভিডিও তুমি অন্যান্য ছেলেদের থেকে দেখতে পেয়ে যাবে। তারপরে দেখো, প্রতিটা উইকে যে সাবজেক্টটা আমাদের কমপ্লিট হচ্ছে, রেকর্ডের ব্যাচটা প্রতিটা প্রতিটা উইকে কিন্তু একটা করে আমাদের সাবজেক্ট কমপ্লিট হয়, তার থেকে বেশি স্পিডেই কমপ্লিট হচ্ছে এখন। সেই সাবজেক্টের কিন্তু একটা টেস্ট থাকে, যে তোমরা কেমন প্রিপারেশনটা নিচ্ছ সেটা বোঝার জন্য কিন্তু একটা টেস্টও থাকে। তাহলে ওভারঅল দেখতে গেলে এটা রিভিশন সিরিজের মধ্যেও কিন্তু কোনো কন্টেন্ট আমরা বাদ দিইনি, পুরো কিন্তু যেটা ক্র্যাশ কোর্স বলতে পারো সেই রেসপেক্টে, বা ম্যারাথন আমাদের ফাউন্ডেশন ব্যাচের মতো অত ডিটেলস নেই, কিন্তু তোমরা একটা ক্র্যাশ কোর্স টাইপেরই পাচ্ছ। রিভিশন সিরিজের মধ্যে ক্র্যাশ কোর্স টাইপেরই কিন্তু কন্টেন্ট আমাদের থাকছে। তাহলে আজকে দেখো, আমরা এস্টিমেশন, কস্টিং এবং ভ্যালুয়েশনের ফার্স্ট লেকচার শুরু করব। এখানে দেখো, আমাদের 8টা চ্যাপ্টারে আমরা ডিভাইড করেছি পুরো সাবজেক্টটাকে। মেথড অ্যান্ড টাইপ অফ এস্টিমেট আর হচ্ছে বেসিক মেজারমেন্ট, এই দুটো হচ্ছে আমরা কিন্তু আজকে দেখব। তারপরে রেট অ্যানালিসিস, কোয়ান্টিটি এস্টিমেশন অফ মেটেরিয়াল, স্যানিটারি ওয়ার্ক, আর্থ ওয়ার্ক, ভ্যালুয়েশন, টেন্ডার অ্যান্ড কন্ট্যাক্ট, আরও বাকি যে 6টা থাকবে সেটা আরও দুটো লেকচারে আমরা কভার করব। আজকের লেকচারটা সব থেকে বড়, ওর প্রথম দুটো চ্যাপ্টার কিন্তু বেশি ইম্পর্টেন্ট এবং লেন্দি দুটো চ্যাপ্টার। তারপরে দেখো, আমরা তাহলে মেথডস অ্যান্ড টাইপস অফ এস্টিমেট দিয়ে আজকে কিন্তু শুরু করব। দেখো, এস্টিমেট হচ্ছে, এস্টিমেট বলতে আমরা প্রজেক্ট শুরুর আগে যে আমরা প্রবাবেল একটা রাফ কস্ট ক্যালকুলেট করি, সেটাকে আমরা এস্টিমেট বলি। এই এস্টিমেটে কি কি মেটেরিয়ালের কস্ট হবে, সেটা হচ্ছে মেটেরিয়াল হতে পারে, ম্যান পাওয়ার হতে পারে, ইকুইপমেন্ট হতে পারে, ওভারহেড কিছু এক্সপেন্সেস থাকে সেইগুলো কিন্তু হতে পারে। তার রেসপেক্টে কোনো প্রজেক্ট শুরু হওয়ার আগে যে প্রবাবেল কস্ট আমরা পাই, সেটাকে আমরা তাহলে এস্টিমেট বলছি। আর অ্যাকচুয়াল কস্ট আমরা কিন্তু কাজটা পুরো কমপ্লিট হওয়ার পরেই আমরা পাই। ঠিক আছে, দেখো, তারপর আমাদের বলছে এস্টিমেশন, এস্টিমেট করার জন্য আমাদের কি কি তাহলে ডেটা লাগবে। ডেটার মধ্যে প্রথমে লাগে ড্রয়িং। ড্রয়িং এর মধ্যে কি থাকে, আমাদের প্ল্যান, এলিভেশন আর ক্রস সেকশনের ড্রয়িং লাগবে। তারপরে দেখো স্পেসিফিকেশন, আমরা কোন স্পেসিফিকেশনটা ফলো করে কাজটা করব। ডেসক্রিপশন অফ ওয়ার্ক, গিভ রিকোয়ার্ড ইনফরমেশন হুইচ নট ইনক্লুডেড ইন দ্য ড্রয়িং। ড্রয়িং এর মধ্যে যে ইনফরমেশনগুলো আমাদের থাকবে না, সেটা কিন্তু ওই স্পেসিফিকেশনের মধ্যে থাকবে। সেটা ডিটেল এবং জেনারেল অথবা ডিটেল স্পেসিফিকেশন হতে পারে। এরপরে দেখো রেট। রেটের হচ্ছে, দেখো, আমাদের 3M রুল। 3M এর মধ্যে আসছে M3M, ম্যান পাওয়ার, মেটেরিয়াল এবং মেশিনারিজ। এই যে এর যে রেটগুলো হবে, সেগুলো কিন্তু আমাদের রেটগুলো জানতে হবে। ম্যান পাওয়ার, দেখো, ম্যান পাওয়ার জেনারেলি 25% আমাদের কভার করে, মেটেরিয়াল 25%, আর মেশিন হচ্ছে, দেখো, 1 থেকে 1.5% কিন্তু এই মেশিনারিজে আমাদের কস্টে যায়। টোটাল কস্টের কত কত পার্সেন্ট সেটা আমরা পরে আসবো পুরো ডিটেলসে। ঠিক আছে, পার্টিকুলার পুরো ডিটেলসে আমাদের কোনো প্রজেক্টের কোথায় কত কস্ট আমাদের ইনভেস্ট হয় সেটা আমরা পরে কিন্তু ডিটেলসে দেখবো। তাহলে এখানে ডেটা ফর এস্টিমেট আমাদের ড্রয়িং লাগবে, স্পেসিফিকেশন লাগবে আর রেটস লাগবে। এটা দেখো ডিএমআরসি 18-এ কিন্তু এই কোশ্চেনটা এসেছিল। এখানে কোন 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 জায়গায় কোশ্চেন এসেছিল সেটা কিন্তু পাশে লেখা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এটা ইম্পর্টেন্ট, প্রতিটা জায়গা থেকে, প্রতিটা স্লাইড থেকে দেখতে পাবে এই ধরনের কিন্তু কোশ্চেন এসেছে। এরপরে দেখো, এস্টিমেটটাকে আমরা জেনারেলি দুটো পার্টে ভাগ করে থাকি। একটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট, রাফ, প্রিলিমিনারি অথবা অ্যাবস্ট্রাক্ট মেথড। আর একটাতে দেখো ডিটেল এস্টিমেট অথবা আইটেম রেট এস্টিমেট। এই দুটো পার্টে আমরা ভাগ করে থাকছি। এবারে অ্যাপ্রক্সিমেট এস্টিমেটের মধ্যে প্লিন্থ এরিয়া এস্টিমেট, কিউব রেট এস্টিমেট, ঠিক আছে, সার্ভিস ইউনিট মেথড, টিপিক্যাল বে মেথড, এই 4টে মেথড আমাদের থাকে। যদি আমরা অ্যাপ্রক্স বা রাফ এস্টিমেটের কথা বলি, তার মধ্যে কিন্তু কিউব রেট এস্টিমেটটা আমাদের কিন্তু একটুখানি অ্যাকিউরেট বেশি হয়। আর যদি ডিটেল এস্টিমেট বলি, ডিটেলে আবার ওভারঅল এস্টিমেটের মধ্যে কিন্তু ডিটেল এস্টিমেটটা হচ্ছে আমাদের
ডিটেল এস্টিমেটটা কিন্তু বেশি আমাদের ভালো আর কি। এখান থেকে দেখো, ডিটেল এস্টিমেটের মধ্যে রিভাইজ এস্টিমেট, সাপ্লিমেন্টারি এস্টিমেট, রিভাইজ অ্যান্ড সাপ্লিমেন্টারি এস্টিমেট অথবা অ্যানুয়াল রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স, এইগুলো দেখো এবারে এক একটা আমরা পুরো এক একটা এস্টিমেটের কিন্তু দেখবো, এর ডিটেলসগুলো কিন্তু দেখবো। যদি ওভারঅল এস্টিমেটের মধ্যে বলি তাহলে ডিটেল এস্টিমেটটা আমাদের কিন্তু সব থেকে ভালো। অ্যাকুরেসি কিন্তু ডিটেল এস্টিমেটে সব থেকে ভালো হয়। তারপরে দেখো আমরা যে অ্যাপ্রক্সিমেট রাফ অথবা প্রিলিমিনারি এস্টিমেট বলছি, এটা কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভালের জন্য বানাই। ঠিক আছে, এর পারপাসগুলো দেখো, ভিজিবিলিটি স্টাডি, ফান্ডের অ্যাভেলেবিলিটি, তারপর হচ্ছে ডিসিশন ফর প্রিপেয়ারিং ডিটেল এস্টিমেটের জন্য যে ডিসিশন নেব তার প্রিপারেশন, এস্টিমেট বানাই ডিটেল এস্টিমেট, ইন্স্যুরেন্সের জন্য কাজ লাগে। এবারে দেখো এর যে টাইপ সেগুলো আমরা এক একটা করে দেখবো। প্লিন্থ এরিয়া এস্টিমেট, প্লিন্থ এরিয়া এস্টিমেট হচ্ছে আমাদের যে অ্যাপ্রক্সিমেট এস্টিমেটের চারটে পার্ট আমরা দেখেছিলাম তার মধ্যে সব থেকে কিন্তু লিস্ট অ্যাকুরেট, সব থেকে কম অ্যাকুরেট হচ্ছে এই প্লিন্থ এরিয়া এস্টিমেট হয়। এই প্লিন্থ এরিয়া এস্টিমেট কিন্তু বিল্ট আপ এরিয়ার ওপরে, বিল্ট আপ এরিয়াটা কত তার উপরে কিন্তু ডিপেন্ড করে। এবারে দেখো বিল্ট আপ এরিয়ার উপর ডিপেন্ড করছে কোনো একটা ফ্লোর লেভেলে তার বিল্ট আপ এরিয়া, কভার এরিয়া কতটা, তার উপরে কিন্তু এই প্লিন্থ এরিয়া এস্টিমেটটা ডিপেন্ড করছে। এটা হচ্ছে টু ডাইমেনশনাল হয়, কারণ লেন্থ আর উইথ বা ব্রেথ যাই বলো তাই দিয়ে যদি আমরা এরিয়াটা ক্যালকুলেট করি, প্লিন্থ এরিয়া তার উপরে ডিপেন্ড করছে। প্লিন্থ এরিয়া স্কোয়ার মিটারে আসবে, সেই স্কোয়ার মিটারের পার স্কোয়ার মিটার কত রেট হবে, রেটটা দিয়ে এরিয়াটাকে গুণ করলে আমরা কিন্তু টোটাল যে কস্ট সেটা আমরা কিন্তু ক্যালকুলেট করতে পারি। মাল্টি স্টোরি বিল্ডিং এ প্লিন্থ এরিয়া এস্টিমেট ইজ ডান সেপারেটলি ফর ইচ স্টোরি। যদি মাল্টি স্টোরি বিল্ডিং হয় প্রতিটা স্টোরিতে কিন্তু প্লিন্থ এরিয়ার এস্টিমেটটা ডিফারেন্ট সেপারেটলি ভাবে করা হয়। এই হচ্ছে প্লিন্থ এরিয়া এস্টিমেট, সব থেকে লিস্ট অ্যাকুরেট হয়, বিল্ট আপ এরিয়ার উপর ডিপেন্ড করছে, বিল্ট আপ এরিয়া টু ডাইমেনশনাল হয়ে থাকে, লেন্থ পার স্কোয়ার মিটার যদি আমি রেটটা জানি তাহলে কিন্তু কত স্কোয়ার মিটার আমাদের বিল্ট আপ এরিয়া আছে তার উপরে কিন্তু এটা মাল্টিপিল করলে আমরা পেয়ে যাব টোটাল প্লিন্থ এরিয়া মাল্টিপ্লিড বাই রেট পার ইউনিট এরিয়া। যদি আমি মাল্টিপিল করি তাহলে কিন্তু প্লিন্থ এরিয়াটা পাবো, প্লিন্থ এরিয়ার কস্টটা পাবো, প্লিন্থ এরিয়া এস্টিমেটের ভ্যালুটা পেয়ে যাব। তারপরে দেখো কিউব রেট এস্টিমেট হচ্ছে অ্যাপ্রক্সিমেট এস্টিমেট গুলোর কিন্তু মধ্যে এটা হচ্ছে বেস্ট। এটা তাহলে থ্রি ডাইমেনশনাল। কিউব কি, এরিয়া ইন্টু হাইট যদি আমরা করি, লেন্থ ব্রেথ ইন্টু হাইটটাও মাল্টিপ্লিট করি তাহলে আমরা কিউব রেট এস্টিমেটটা পাবো। এটা হচ্ছে মাল্টি স্টোরি বিল্ডিং এর ক্ষেত্রে কিন্তু এই কিউব রেট এস্টিমেট আমরা ব্যবহার করি। এরপরে দেখো দ্য ফাউন্ডেশন অ্যান্ড প্লিন্থ, প্যারাপেট ওয়াল, এগুলো কিন্তু এই কিউব রেট এস্টিমেটের মধ্যে আমাদের ইনক্লুড হয় না। আর আমি আগেই বললাম এই ভলিউমটা যেটা পাচ্ছি, পার ইউনিট ভলিউমের রেট যেটা হবে সেটার সাথে ভলিউমটাকে আমরা যদি মাল্টিপিল করি তাহলে আমরা এই কিউব রেট এস্টিমেটটা ফাউন্ড করতে পারবো। এবারে দেখো সার্ভিস ইউনিট মেথড, সার্ভিস ইউনিট মেথড হচ্ছে বিল্ডিং এর যেগুলো আইডেন্টিক্যাল স্ট্রাকচার তার জন্য কিন্তু ডিজাইন করা হয়। এরপরে দেখো এইটাকে আমরা পার ইউনিটে যে রেটটা জানি তার বেসিসে কিন্তু নাম কতগুলো নাম্বার আমরা পাচ্ছি তাকে যদি মাল্টিপিল করি তাহলে সার্ভিস ইউনিট মেথডের মাধ্যমে কিন্তু আমরা এস্টিমেশনের ভ্যালুটা একটা পাই। এটা হচ্ছে অ্যাপ্রক্স মেথড এগুলো। তার মানে দেখো ওয়াটার ট্যাঙ্ক যদি পার লিটারের জন্য কতটা আমাদের প্রাইসটা জানি তাহলে কিন্তু পুরো ওয়াটার ট্যাঙ্কের ক্যাপাসিটিটা কত তার সাথে মাল্টিপিল করলে আমরা একটা ওয়াটার ট্যাঙ্ক বানাতে কত খরচ হবে সেটা আমরা একটা অ্যাপ্রক্স এস্টিমেশন পাই। হসপিটালে দেখো পার বেড যদি আমরা রেট জানি, হসপিটালের বেডের ক্যাপাসিটি টোটাল কত হচ্ছে তার রেসপেক্টে আমরা কিন্তু এই এস্টিমেটটা করতে পারি। ব্রিজের স্প্যানের রেসপেক্টে করতে পারি, স্কুলে কতগুলো ক্লাসরুম বা বেঞ্চ আছে তার রেসপেক্টে করতে পারি, থিয়েটারে সিট কতগুলো আছে পার সিটের রেট কত হিসাবে একটা জানলে তার রেসপেক্টে আমরা থিয়েটারে খরচ বানাতে খরচ কত হবে সেটা জানতে পারি। গ্যারেজে কার ক্যাপাসিটি কত পার কারের রেসপেক্টে কিন্তু আমরা বের করতে পারি। এটা হচ্ছে সার্ভিস ইউনিট মেথড। এরপরে দেখো টিপিক্যাল বে মেথড, এখানে যদি 1 2 3 4 এরকম করে বে যদি ধরো, একটা বে এর যদি আমরা রেট জানি তাহলে একটা অ্যাপ্রক্স ভ্যালু পাবো যে চারটে বে বানাতে আমরা কতটা খরচ হবে। এই ধরনের গ্যারেজ, ফ্যাক্টরি, রেলওয়ে প্ল্যাটফর্ম এইসবে কিন্তু যেখানে আইডেন্টিক্যাল স্ট্রাকচার হয় সেই সব জায়গায় কিন্তু এই টিপিক্যাল বে মেথড ইউজ করা হয়। এরপরে দেখো আমরা ডিটেল এস্টিমেট, যেটা সেকেন্ড পার্ট ছিল, অ্যাপ্রক্সিমেট আর ডিটেল আমরা দুটো পার্ট দেখেছিলাম, তার মধ্যে ডিটেল এস্টিমেটে আসবো। ডিটেল এস্টিমেটটা হচ্ছে মোস্ট রিলায়েবল মেথড বা মোস্ট অ্যাকুরেট মেথড। এটা কিন্তু পরে
অনেকগুলো এস্টিমেটের নাম দিয়ে দেবে, তার মধ্যে ডিটেল এস্টিমেট থাকবে, বলবে মোস্ট অ্যাকিউরেট মেথড কোনটা, তখন কিন্তু ডিটেল এস্টিমেট বা আইটেম রেট এস্টিমেট এটা কিন্তু চুজ করতে হবে। ডিটেল স্পেসিফিকেশন আর ড্রয়িং ফলো করে এই এস্টিমেটটা কিন্তু বানানো হয়, সেই জন্য এটা বেশি অ্যাকিউরেট হয়। এটা দেখো দুটো স্টেজে বানানো হয়। প্রথমে কি বলছি, ডিটেল অফ মেজারমেন্ট অ্যান্ড ক্যালকুলেশন অফ কোয়ান্টিটি, মানে মেজারমেন্টে আমাদের কোয়ান্টিটি ক্যালকুলেশনটা করি, তারপরে অ্যাবস্ট্রাক্টে কিন্তু আমরা কস্টটা ক্যালকুলেট করি, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট শিট বলে সেটাকে, ঠিক আছে। এবারে দেখো আমাদের মেজারমেন্ট বুক যেটা হয় এম বুক, সেটাকে কিন্তু আমরা বাইবেল অফ জেই বলি, জেই হচ্ছে বাইবেল বলা হয় এই মেজারমেন্ট বুক অথবা এম বুক। এবারে এতে দেখো কিভাবে এটা অর্ডারটা থাকে, প্রথমে লেন্থ থাকে, তারপরে ব্রেড থাকে, তারপরে হাইট থাকে, ঠিক আছে। এই অর্ডারটা কিন্তু পরীক্ষায় এসেছে। এই হচ্ছে মেজারমেন্ট বুকের এই ধরনের জিনিস তুমি দেখতে পাবে যদি মেজারমেন্ট বুক খোলো। প্রথমে সিরিয়াল নাম্বার, আইটেম ডেসক্রিপশন, নাম্বার থাকে, তারপরে এলবিএইচ থাকে, তারপরে কোয়ান্টিটি, তারপরে রিমার্কস। এই হচ্ছে ফরম্যাট থাকে। আর দেখো অ্যাবস্ট্রাক্ট শিটের ফরম্যাট, সিরিয়াল নাম্বার, আইটেম ডেসক্রিপশন, কোয়ান্টিটি তুমি ওখানে আগে এ থেকে পেলে, সেই কোয়ান্টিটি তার সাথে ইউনিটটা কত, তার সাথে রেটটা মাল্টিপিল করলে টোটাল অ্যামাউন্টটা ক্যালকুলেট করতে পারবে। এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট শিট। এবারে নোট পয়েন্ট দেখো, মেজারমেন্ট বুকের ডাইমেনশন 6 ইঞ্চি বাই 4 ইঞ্চি হয়, ফর্ম নম্বর 23 ফলো করে মেজারমেন্ট বুককে জেইর বাইবেল বলা হয়। মেজারমেন্ট অফ উইথ রিকোয়ার্ড টু বি মোর অ্যাকিউরেট, এখানে যে ডাইমেনশনগুলো আমরা মেজার করছি তার মধ্যে কিন্তু উইথটাকে বেশি অ্যাকুরেটলি মেজার করে থাকি লেন্থ অথবা থিকনেসের তুলনায়। এই হচ্ছে নোট পয়েন্ট, এই জিনিসগুলো মনে রাখতে হবে। আর ডিটেল এস্টিমেটে যে ফ্যাক্টরগুলোকে কনসিডার করতে হয় সেটা হচ্ছে কোয়ান্টিটি, অ্যাভেলেবিলিটি, আর হচ্ছে ট্রান্সপোর্টেশন অফ মেটেরিয়াল এটসেট্রা। এই তিনটে ফ্যাক্টর কিন্তু আমাদের ডিটেল এস্টিমেটে কনসিডার করতে হয়। এরপরে দেখো রিভাইজ এস্টিমেট কখন করি, আমাদের যদি সাইডে মেটেরিয়ালের ডেভিয়েশন খুব লার্জ অ্যামাউন্টে হয়ে যায়, তখন কিন্তু আমরা রিভাইজ এস্টিমেট করে থাকি। অথবা আরো দুটো পয়েন্ট আছে দেখো, আরো তিনটে পয়েন্ট আছে। তার মধ্যে হচ্ছে অরিজিনাল স্যাংশন যেটা আমাদের এস্টিমেটে হয়ে থাকে, তার থেকে যদি হোল প্রজেক্টের 5%-এর থেকে বেশি খরচ হয়ে যায়, তখন কিন্তু আমাদের রিভাইজ এস্টিমেট করতে হয়। অথবা যখন স্যাংশন এস্টিমেট অ্যাকচুয়াল রিকোয়ারমেন্টের থেকে বেশি হয়ে যায় তখন হতে পারে। আবার যখন এক্সপেন্ডিচার অফ ওয়ার্ক 10 অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভালের যদি থেকে 10%-এর বেশি যদি হয়ে যায়, তখন কিন্তু এই রিভাইজ এস্টিমেটটা করা হয়। তাহলে এই পয়েন্টগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু মনে রাখতে হবে। সাপ্লিমেন্টারি এস্টিমেট কখন করি, যখন কোনো অ্যাডিশনাল কাজ করি। ধরো ডিজাইন চেঞ্জ করেছো, কিছু নতুন কনসেপ্ট কিছু তোমরা ইনবিল্ড করছো, ঠিক আছে, ইনবিল্ড করতে চাইছো, তখন কিন্তু এই সাপ্লিমেন্টারি এস্টিমেটটা করা হয়। আর হচ্ছে ইট ইজ রিকোয়ার্ড টু বি স্যাংশন ফ্রম ইঞ্জিনিয়ার ইনচার্জ যিনি থাকবেন তার থেকে কিন্তু স্যাংশন করাতে হয়। তারপরে দেখো রিভাইজ অ্যান্ড সাপ্লিমেন্টারি, যখন মেটেরিয়াল ডেভিয়েশনও হচ্ছে আবার তোমার কিছু ডিজাইন চেঞ্জও করতে হচ্ছে, তখন কিন্তু এই রিভাইজ আর সাপ্লিমেন্টারি এস্টিমেট বলা হয় সেটাকে। অ্যানুয়াল রিপেয়ার অ্যান্ড মেনটেনেন্স কি, যখন হচ্ছে স্ট্রাকচারটার সেফ প্রপার এবং ওয়ার্কিং কন্ডিশনে স্ট্রাকচারটাকে রাখার জন্য বা মেনটেন করার জন্য যে আমাদের মেনটেনেন্স একটা অ্যানুয়াল রিপেয়ার মেনটেনেন্সে খরচ হয়, সেটা হচ্ছে অ্যানুয়াল রিপেয়ার অ্যান্ড মেনটেনেন্স এস্টিমেট বলে। সেটা রোড প্যাচ ওয়ার্ক হতে পারে, হোয়াইট ওয়াশিং হতে পারে, এইসব কাজের জন্য এটা কিন্তু ইউজ হয়। এবারে দেখো ডিগ্রি অফ অ্যাকুরেসিতে কিভাবে সাজাচ্ছি, ডিক্রিজিং অর্ডার। সব থেকে ডিগ্রি অফ অ্যাকুরেসি কার বেশি, ডিটেল এস্টিমেট বলেছি, তারপরে কিউব রেট, তারপরে প্লিন্থ এরিয়া এস্টিমেট, তারপরে হচ্ছে রাফ এস্টিমেট। এটা হচ্ছে অ্যাকুরেসি হিসাবে ডিক্রিজিং অর্ডার, এটা কিন্তু মনে রাখতে হবে, এটাও ইম্পর্টেন্ট। এরপরে দেখো যে আমরা মেজারমেন্টটা করি তার তিনটে মেথডস আছে, তার মধ্যে কিন্তু লং ওয়াল, শর্ট ওয়াল আর সেন্টার লাইন মেথডটা ইম্পর্টেন্ট। এই দুটো আমরা ডিটেলসে দেখবো। ক্রসিং মেথডটা শুধু নামটা জেনে রাখো, এটা হচ্ছে এই এনপিসিসি এক্সামে কিন্তু অপশানে এসেছিল, মানে এর সাথে অল অফ দ্য অ্যাবাভ ছিল। অনেকেই ক্রসিং মেথডের নামটাও শোনেনি, সেই জন্য নামটা অন্তত জেনে রাখা উচিত। এবারে দেখো লং ওয়াল, শর্ট ওয়াল মেথডটা কি, আমরা এই মেথডটা কি ধরনের, কিভাবে ইউজ করতে হয় সেটা আমরা ডিটেলসে দেখবো। এই হচ্ছে লং ওয়ান শর্ট ওয়াল মেথডটা পিডব্লিউডি মেথড হিসাবে, পিডব্লিউডি তে কিন্তু ইউজ হয় লং ওয়ান শর্ট ওয়াল মেথড, ঠিক আছে। এরপরে দেখো এটাকে আমরা ইন্ডিভিজুয়াল মেথড অথবা সেপারেট ওয়াল মেথড অথবা জেনারেল মেথডও বলে থাকি। এটা সিম্পল আর অ্যাকুরেট হয়, কিন্তু টাইম কনজিউমিং হয়, টাইম অনেক বেশি লাগে, কিন্তু এটা সিম্পল এবং অ্যাকুরেট হয়। লং ওয়ালের মেজারমেন্টটা কি হয়, আমরা হচ্ছে লংনিচুডাল ডাইরেকশনে হচ্ছে আউট টু আউট মাপি,
আর শর্ট ওয়ালে কি হয়, ইনার টু ইনার ট্রান্সভার ডাইরেকশনে আমরা সেটাকে মেপে থাকি। এবারে দেখো লেন্থ অফ লং ওয়াল হচ্ছে, লেন্থ লং ওয়ালের লেন্থ কিন্তু যত আমরা আর্থওয়ার্ক থেকে ব্রিকওয়ার্কে উঠবো তত কিন্তু কমতে থাকে, আর হচ্ছে লেন্থ অফ শর্ট ওয়াল যত আমরা আর্থওয়ার্ক থেকে ব্রিকওয়ার্কে উঠবো তখন কিন্তু সেটা কিন্তু ইনক্রিজ হতে থাকে। এটা মনে রাখবে, এটা এসএসসি 2018-তে কিন্তু এসেছিল। এরপরে দেখো, ওটাই যেটা বললাম আমি ল্যাঙ্গুয়েজে বললাম, লেন্থ অফ লং ওয়ালটা কি হয়, লং ওয়ালের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, লেন্থ অফ লং ওয়াল যদি ধরি, এটা যে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স তার সাথে কিন্তু আমাদের দুটো সাইডে আমাদের ওয়ালের থিকনেসের অর্ধেক কিন্তু যোগ করতে হবে। যদি ইকুয়াল থিকনেস হয়ে থাকে তাহলে একটা উইথ যোগ হয়ে যাবে, আর যদি আনইকুয়াল হয়ে যায় তাহলে এই দিকের হাফ এই দিকের হাফ যোগ করতে হবে আলাদা আলাদা করে। শর্ট ওয়ালের ক্ষেত্রেও সেরকম। দেখো আমরা কি করি, সেন্টার টু সেন্টার মাপলাম, এটা যেহেতু ইনসাইড ইনসাইড নেব সেই জন্য কিন্তু এর অর্ধেক মাইনাস করতে হবে, এই জন্য এখানে উইডথ অফ ওয়ালটা মাইনাস আছে। আর আর যদি আনইকুয়াল হয় তখন কিন্তু এই দিকের হাফ এই দিকের হাফ, ইকুয়াল হলে একটা উইথ মাইনাস করে দেবো, আর যদি আনইকুয়াল ওয়াল হয় তখন কিন্তু হাফ ব্রেড অফ ওয়াল কিন্তু টোটাল দুই সাইড থেকে আলাদা আলাদা করে মাইনাস করতে হবে। এই হচ্ছে জেনারেল ডিটেলস এর প্রসিডিওর, মানে লং ওয়ালের আউটার আউটার মাপবো আর শর্ট ওয়ালের ইনার ইনার মাপবো, এটা হচ্ছে প্রসিডিওর। এরপরে দেখো সেন্টার লাইন মেথড আছে। সেন্টার লাইন সেন্টার লাইন মেথডটা কিভাবে করা হয় সেটা একটু দেখে নাও, বলি, এতে অনেক কিছু জানার আছে। দেখো এরপরে আমরা সেন্টার লাইন মেথড দেখব। সেন্টার লাইন মেথড হচ্ছে আমাদের, দেখো অল বিল্ডিং এর জন্য কিন্তু এই মেথড ইউজ করা হয়। স্পেশালি যখন কি হয়, কোনো ইররেগুলার বা হেক্সাগোনাল অক্টাগোনাল বা আদার জিওমেট্রিক্যাল শেপের কোনো স্ট্রাকচার থাকে তখন আমরা সেন্টার লাইন মেথড ইউজ করি। এটা মাল্টি স্টোরি কনস্ট্রাকশনের জন্য কিন্তু সুইটেবল হয়, এটা ইম্পর্টেন্ট। আর হচ্ছে দেখো এখানে কি হয়, যে জাংশনগুলো ক্রিয়েট হয় তার রেসপেক্টে কিছু আছে ডিডাকশন, অথবা ডিডাকশন যেটা কতটা হচ্ছে তার রেসপেক্টে কিছু আছে। যদি কর্নার বা এল জাংশন হয় তখন কিন্তু কোনো ডিডাকশন হয় না, এটা কিন্তু মনে রাখতে হবে। আর যদি টি জাংশন হয়, এই যে যেমন টি জাংশন এখানটা পড়ছে, এই টি জাংশনের ক্ষেত্রে কিন্তু হাফ উইথ অথবা থিকনেস অফ ওয়াল, একটা মানে ওয়ালের হাফ উইথ কিন্তু ডিডাকশন হবে। আর যদি ক্রস ওয়াল হয়, ক্রস জয়েন্ট পড়ে, তখন কিন্তু পুরোপুরি একটা উইথ অফ ওয়াল কিন্তু ডিডাক্ট করতে হবে। ঠিক আছে, যেটা মেন ওয়াল হবে উইথ অফ মেন ওয়াল সেখান থেকে কিন্তু একটা উইথ রিডাকশন হবে। এই হচ্ছে তিনটে কন্ডিশন এখানে মনে রাখতে হবে। এল জাংশনের জন্য কোনো রিডাকশন হবে না, টি জাংশনের জন্য হাফ উইথ রিডাকশন হবে, ক্রস জাংশনের জন্য পুরো ফুল উইথ একটা ডিডাকশন হবে। এই হচ্ছে কয়েকটা ক্রাইটেরিয়া কিন্তু মনে রাখতে হবে। এরপরে দেখো ক্রসিং মেথড, শুধু নামটা মনে রাখো, আর কোনো জানার কিছু দরকার নেই। পার্লি সেন্টার লাইন আর পাতলি ক্রস ওয়াল মেথড কি হয়, যখন ওয়ালের থিকনেস ডিফারেন্ট হয় তখন কিন্তু এই পার্লি সেন্টার লাইন পার্লি ক্রস ওয়াল মেথড ইউজ করা হয়ে থাকে, এটা মনে রাখো নোট পয়েন্ট হিসাবে। এরপরে দেখো বিল্ডিং যে কনস্ট্রাক্ট করছি তার যে ডিফারেন্ট এরিয়া হয়, সেটা হচ্ছে কি কি এরিয়া হয়ে থাকে তার দেখো ডেফিনেশনগুলো আমাদের জানতে হবে, তার পয়েন্টগুলো জানতে হবে। যেমন দেখো এই পুরো এরিয়াটাকে নিয়ে আমরা কি বলছি, প্লট এরিয়া। প্লট এরিয়ার মধ্যে যে এরিয়াটা আমরা বিল্ডিংটা বানিয়েছি তার প্লিন্থের যে পুরো এরিয়া সেটাকে আমরা বলছি প্লিন্থ এরিয়া। আর দেখো আর যেটা আমরা ছেড়ে দিয়েছি সেটা হচ্ছে সেটব্যাক ডিস্টেন্স, ঠিক আছে, এটাকে আমরা বলছি সেটব্যাক ডিস্টেন্স। আর সেটব্যাক এরিয়া যতটা ইয়েলো কালার আছে ওটাকে পুরোটা সেটব্যাক এরিয়ার মধ্যে পড়ছে। প্লিন্থ এরিয়া আমরা ব্লু লাইন দিয়ে দেখো দেখানো আছে। এবারে দেখো কার্পেট যতটাতে আমরা বিল্ডিং এর মধ্যে কার্পেট যে এরিয়াতে আমরা বেছাতে পারবো, যেমন বাথরুম আর স্টেয়ার ছেড়ে যতটুকু এরিয়া সেটা হচ্ছে, আর ওয়ালের থিকনেসটা ছেড়ে বাকি এরিয়াটুকু কিন্তু কার্পেট এরিয়ার মধ্যে পড়বে। আদার্স দেখো প্লট এরিয়া হয় প্লিন্থ এরিয়া, বিল্ট আপ এরিয়া, প্লিন্থ অথবা বিল্ট আপ এরিয়া, ফ্লোর এরিয়া হতে পারে, কার্পেট এরিয়া হতে পারে, সুপার বিল্ট আপ এরিয়া, কভার্ড এরিয়া কত, ফ্লোর এরিয়া রেশিও, এটা খুব ইম্পর্টেন্ট, সেটব্যাক এরিয়া কত, সার্কুলেশন এরিয়া। এগুলো হচ্ছে আস্তে আস্তে আমরা এক একটা ডেফিনেশন দেখবো। ইমেজ থেকে যতগুলো দেখার আমি দেখিয়ে দিলাম, এরপরে দেখো ডেফিনেশন থেকে আমরা দেখে নেবো। প্লট এরিয়া কি বলছে, এরিয়া হুইচ সারাউন্ডেড বাই বাউন্ডারি, বাউন্ডারি দিয়ে আমরা যতটা এরিয়া আমরা ঘিরে রাখছি সেটা কিন্তু প্লট এরিয়া অথবা ল্যান্ড প্লটের, আমরা ল্যান্ড বলতে পারি, ইওর প্লট অথবা ল্যান্ডের যে টোটাল এরিয়া সেটাকে আমরা প্লট এরিয়া বলছি। এরপরে দেখো প্লিন্থ এরিয়া অথবা বিল্ট আপ এরিয়া, ওর মধ্যে প্লট এরিয়ার মধ্যে যতটুকু এরিয়াতে আমরা বিল্ডিংটা কনস্ট্রাক্ট করেছি তার ফ্লোর এরিয়া, টোটাল কভার্ড ফ্লোর এরিয়া, সেটাকে আমরা কিন্তু বলি প্লিন্থ এরিয়া। এটা কিন্তু বিল্ডিং এর আউটার আউটার মেজার করা হয়। আর প্লিন্থ এরিয়া জানবে কার্পেট এরিয়ার থেকে 10 to 20% কিন্তু বেশি হয়।
ঠিক আছে? আর প্লিন্থ এরিয়া ইকুয়ালস টু বিল্ডিং এর কার্পেট এরিয়া সাথে ওয়াল এরিয়া, ইন্টারনাল অথবা এক্সটার্নাল ওয়াল, সেগুলো কিন্তু যোগ করলে তবে আমরা প্লিন্থ এরিয়াটা পাবো। তারপরে দেখো প্লিন্থ এরিয়াতে কি কি এরিয়া আমরা ইনক্লুড করি আর কি কি আমরা এক্সক্লুড করি সেটা কিন্তু জানতে হবে। এটা কিন্তু পরীক্ষাতে আসে। এটা হচ্ছে IS 3861 এর রেসপেক্টে আমাদের করা হয়েছে। প্লিন্থ এরিয়ার মধ্যে ওয়ালের ওয়ালের যে এরিয়াটা সেটা কিন্তু আমরা all floor area of all floor area of wall at the floor level excluding plinth offset। plinth offset ছাড়া আমাদের যাবতীয় যা ওয়াল ইনসাইড ওয়ালের যে এরিয়াটুকু সেগুলো কিন্তু ফ্লোর এরিয়া। ফ্লোর লেভেলে যে ওয়ালের বাইরে পুরোপুরি ওয়ালের আউটার যেটা এরিয়া সেটা কিন্তু প্লিন্থ এরিয়ার মধ্যে পড়বে। অল ফ্লোর এরিয়া অফ ওয়াল অ্যাট দ্য ফ্লোর লেভেলে পুরো ফ্লোরের যে ওয়ালের এরিয়া সেটাকে কিন্তু আমাদের নিতে হবে। মানে ওয়ালটুকু নিয়ে আমাদের পুরো যে এরিয়া সেটাকে কিন্তু প্লিন্থ এরিয়ার মধ্যে নিতে হবে। তারপরে দেখো ইন্টারনাল স্যাপ্ট অথবা স্যানিটারি ইনস্টলেশন থাকলেও সেটাও কিন্তু পড়বে। এবার নট এক্সিড 2 মিটার স্কোয়ার এরিয়া অফ দ্য এয়ার কন্ডিশন ডাক্ট। ডু নট এক্সিড 2 মিটার স্কোয়ারের থেকে এয়ার কন্ডিশনের ডাক্ট কিন্তু বেশি হওয়া চলবে না, তাহলে কিন্তু এটা হচ্ছে ইনক্লুড হবে, নাহলে কিন্তু এক্সক্লুড করতে হবে। বার্সাতি যেটা আমাদের মামটি বানাই সেটা কিন্তু হচ্ছে ইনক্লুড হবে অ্যাট মামটি অ্যাট টেরেস লেভেল। ওপেনিং অফ এলিভেটরের ওপেনিংটা কিন্তু ইনক্লুড হবে। হেডরুম স্টেয়ার কেসের আমাদের যে হেডরুম বানাই সেটা হচ্ছে টেরেস লেভেলে, সেটা ইনক্লুড হবে। ঠিক আছে? সিম্পলি সাপোর্টেড পর্চ হলে ইনক্লুড হবে, কিন্তু ক্যান্টিলিভার পর্চ হলে ইনক্লুডেড হবে না। এটা মনে রাখতে হবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর কি বলছে, যদি ওপেন বারান্দা উইথ প্যারাপেট থাকে 100% এরিয়া অফ দ্য পোর্শন প্রোটেক্টেড, যদি পুরো এরিয়াটা প্রোটেক্টেড থাকে তাহলে কিন্তু 100% নেব। আর যদি আনপ্রোটেক্টেড পোর্শন থাকে বারান্দার তাহলে কিন্তু 50% এরিয়া এই প্লিন্থ এরিয়াতে ইনক্লুড হবে। আর দেখো প্রোটেক্টেড ব্যালকনি যদি থাকে তাহলে 100% এরিয়া নেব। আর যদি আনপ্রোটেক্টেড ব্যালকনি থাকে তাহলেও কিন্তু 50% এরিয়া এই প্লিন্থ এরিয়ার মধ্যে ধরবো। আর দেখো এবারে অ্যালকোভ যদি থাকে তার কিভাবে হয়, 25% এরিয়া আমরা নেব যদি সেটা এক 1 মিটার পর্যন্ত হাইট হয়। আর যদি 1 মিটার থেকে 2 মিটার মধ্যে হাইট হয় তার এরিয়ার 50% প্লিন্থ এরিয়াতে ধরবো। আর যদি মোর দ্যান 2 মিটারের হাইট হয় অ্যালকোভের তাহলে কিন্তু 100% এরিয়াই আমরা প্লিন্থ এরিয়ার মধ্যে ইনক্লুড করব। এই হচ্ছে কতগুলো পয়েন্ট যেগুলো আমরা প্লিন্থ এরিয়ার মধ্যে ইনক্লুড করব। তাহলে প্রথম গেল ওয়াল এরিয়া, ইন্টারনাল স্যাপ্ট ফর স্যানিটারি ইনস্টলেশন। তারপরে দেখো মামটি অথবা বার্সাতি যেটা করি টেরেস লেভেলে সেটা ওপেন এলিভেটরের জন্য যেটা ওপেনিং ছাড়ি সেটাও ইনক্লুড হবে। হেডরুম স্টেয়ারকেসের যে হেডরুম বানাবো সেটা ইনক্লুড হবে। সিম্পলি সাপোর্টেড পর্চ হলে ইনক্লুড হবে, ক্যান্টিলিভার পর্চ হলে কিন্তু এক্সক্লুড হবে। আর হচ্ছে দেখো আমি বলেছি বারান্দা কখন ধরবো, সেটা যদি 100% যদি প্রোটেক্টেড হয়, প্রজেকশন এরিয়া পুরো প্রোটেক্টেড হয় তাহলে 100%, আর যদি আনপ্রোটেক্টেড থাকে তাহলে 50%। ব্যালকনিরও সেরকম 100% এরিয়া প্রোটেক্টেড হলে 100% আর আনপ্রোটেক্টেড ব্যালকনি হলে 50%। আর অ্যালকবের ক্ষেত্রে হাইটের রেসপেক্টে হয়, যদি আপ টু 1 মিটার হাইট হয় তাহলে 25%, 1 মিটার থেকে 2 মিটার যদি হাইট করি তাহলে 50%, আর যদি 2 মিটারের থেকে বেশি হাইট হয়ে যায় তখন 100%ই কিন্তু এই প্লিন্থ এরিয়ার মধ্যে ইনক্লুড হবে। ছবিগুলো দেখো, এটা লিফটের শ্যাফট বোঝাচ্ছে, এটা স্যানিটারি শ্যাফট, এটা হচ্ছে মামটি। ঠিক আছে? এখানে হচ্ছে স্টেয়ার কেস, এটা দেখো সিম্পলি সাপোর্টেড পর্চ আছে, এখানে বারান্দা আছে, এখানে দেখো ব্যালকনি প্রোটেক্টেড ব্যালকনি আছে, এটা হচ্ছে আমাদের অ্যালকোভ। এই অ্যালকোভের হাইটের রেসপেক্টে কিন্তু আমরা কতটা পার্সেন্টেজ আমরা প্লিন্থ এরিয়াতে ইনক্লুড করব সেটা হচ্ছে বলা আছে। এরপরে দেখো আমাদের কোনগুলোর জন্য প্লিন্থ এরিয়াতে ধরা হয় না, কোন কম্পোনেন্ট গুলোকে প্লিন্থ এরিয়ার মধ্যে ধরবো না, সেটা হচ্ছে লফটের এরিয়া ধরা হয় না। ইন্টারনাল স্যানিটারি স্যাপ্ট যেটা 2 মিটারের বেশি হয়ে যাবে সেটাকে কিন্তু ধরা হবে না, এক্সক্লুড করতে হবে। আনক্লোজড ব্যালকনি যদি আনক্লোজ থাকে তাহলে কিন্তু ধরা হয় না। এরিয়া মামটি মেশিন রুম টাওয়ার টারের ডোম প্রজেক্টিং অ্যাবাভ টেরেস লেভেলের থেকে অ্যাবাভ যদি তার সাথে যদি কোনো রুম অ্যাটাচ না থাকে তাহলে কিন্তু সেখানে সেটা এক্সক্লুড হয়ে যাবে। আর্কিটেকচারাল ব্যান্ড কর্নিস এইসব ধরা হয় না। সানসেট ভার্টিক্যাল সানব্রেকার বক্স লাভার প্রজেকশন এইসবগুলো কিন্তু ধরা হয় না। ওপেন স্পাইরাল অথবা সার্ভিস স্টেয়ারকেস থাকলে এগুলোকে ধরা হয় না। হেডরুম এর টেরেস লেভেল থাকলে ধরা হবে না। ক্যান্টিলিভার পর্চ যদি হয় তাহলে ধরা হবে না, আমি আগেই বলেছি। আর হচ্ছে কোর্টিয়ার্ড এরিয়া থাকলেও কিন্তু ধরা হয় না। এই পয়েন্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কোনটা ইনক্লুডেড হবে কোনটা এক্সক্লুডেড হবে খুবই ইম্পর্টেন্ট। তার মধ্যে দেখো ইম্পর্টেন্ট গুলো আমি কিন্তু হাইলাইট করে দিয়েছি, সবার অন্তত হাইলাইট পোর্শন গুলো অন্তত মনে রাখবে।
এই হচ্ছে তার ছবিগুলো আমি দিয়েছি। লফটের এরিয়া, ঠিক আছে, কর্নিস, আনক্লোজ ব্যালকনি দেখো ক্লোজ নেই। এখানে এইটা হচ্ছে সানব্রেকার, এখানে দেখো টেরেস লেভেল, টেরেসটা আছে। তারপরে দেখো স্পাইরাল স্টেয়ার কেস আছে। এইটা দেখো মামটি আছে টেরেস লেভেলে, এর সাথে কিন্তু কোনো ফ্লোরে কোনো কিন্তু বিল্ডিং অ্যাটাচ নেই, এটা পুরো ফ্রি মামটি লেভেল আছে টেরেস লেভেলে, ঠিক আছে। ক্যান্টিলিভার পর্স দেখো এখানে, এটা হচ্ছে কোর্টিয়ার্ড এরিয়া। এখানে যদি টাওয়ার টেরেস লেভেলে থাকে, যদি ডোম থাকে, তাহলে কিন্তু এগুলো ইনক্লুডেড হবে না। এরপরে দেখো ফ্লোর এরিয়া। ফ্লোর এরিয়া কি বলছি, আমাদের ওয়ালের ইন বিটুইন যে ফ্লোরের এরিয়া সেটা হচ্ছে ফ্লোর এরিয়া। লিভিং আর নন লিভিং দুটোই হতে পারে, দুটোকে মিলিয়ে হচ্ছে ফ্লোর এরিয়া। মেজার্ড ইনার টু ইনার, ইনার বিল্ডিং এর ইনার টু ইনার হচ্ছে মেপে যে এরিয়াটা পাবো সেটাই হচ্ছে ফ্লোর এরিয়া হবে। ফ্লোর এরিয়া কি হয়, প্লিন্থ এরিয়া থেকে আমরা ওয়ালের থিকনেসটা যদি ওয়াল এরিয়াটা বাদ দিয়ে দিই তাহলে সেটা ফ্লোর এরিয়া বলে। ফ্লোর এরিয়া দেখো ইনক্লুডস, ফ্লোর এরিয়াতে কিন্তু ব্যালকনির 50% এরিয়া ইনক্লুড করা হয়, এটা মনে রাখবে, এই পয়েন্টটা কিন্তু ইম্পর্টেন্ট। Space covered by pillars and intermediate supports are not included in plinth area। যদি পিলার অথবা ইন্টারমিডিয়েট সাপোর্ট থাকে সেটা হচ্ছে ফ্লোর এরিয়াতে কিন্তু ইনক্লুড হবে না। এবার দেখো কার্পেট এরিয়া কি বলছে, কার্পেট এরিয়া কোনটা, লিভিং এরিয়া, ইউজেবল এরিয়া অথবা লেটেবল এরিয়া, এগুলোকে কিন্তু কার্পেট এরিয়া বলছি। কার্পেট এরিয়া যে এরিয়াতে আমরা কার্পেট বেছাতে পারি, যে যে এরিয়াগুলো, সেগুলোকেই কিন্তু কার্পেট এরিয়া ধরা হয়। সেখানে দেখো ফ্লোর এরিয়া থেকে নন লিভিং এরিয়া যেখানে আমরা বসবাস করি না অথবা সার্কুলেশন এরিয়া যেগুলো হয় সেগুলো যদি মাইনাস করি তাহলে আমরা কার্পেট এরিয়াটা পাবো। আরেকটা দেখো কার্পেট এরিয়া বিল্ট আপ এরিয়া থেকে আমরা এরিয়া অফ ওয়াল বাদ দেবো তাহলে সেটাই ফ্লোর এরিয়া বোঝাচ্ছে, তা থেকে নন লিভিং এরিয়া সার্কুলেশন এরিয়া বাদ দিলে কার্পেট এরিয়া হচ্ছে। এবার কোন কোন এরিয়াগুলো কার্পেট এরিয়ার মধ্যে ধরা হয় না সেগুলো দেখো, বাথরুম, ওয়াটার ক্লোসেট, ওয়াশরুম, কিচেন, ব্যালকনি, স্টোর রুম, মেশিন রুম, courtyard area, lift, বারান্দা, corridor, passage, wall along with the door and other opening is called carpet area। ঠিক আছে, ওই এরিয়াগুলোকে ছেড়ে যে এরিয়াটা বাঁচবে সেটাকে আমরা বলবো কার্পেট এরিয়া, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এবার দেখো যদি কমার্শিয়াল বিল্ডিং হয় সেখানে কিন্তু কার্পেট এরিয়া প্লিন্থ এরিয়ার 60 থেকে 75% হয়, আর যদি রেসিডেন্সিয়াল বিল্ডিং হয় সেখানে 50 থেকে 65% প্লিন্থ এরিয়ার 50 থেকে 65% কার্পেট এরিয়াতে কিন্তু কার্পেট এরিয়ার মধ্যে পড়ে। এই হচ্ছে জেনারেল ডিটেলস, এগুলো কিন্তু প্রতিটা পয়েন্ট তোমাকে মনে রাখতে হবে। এরপরে দেখো সুপার বিল্ট আপ এরিয়া, যেটা হচ্ছে সেলেবল এরিয়া সেটাকে আমরা সুপার বিল্ট আপ এরিয়া বলি। বিল্ট আপ এরিয়ার সাথে কমন এরিয়া যেগুলো হচ্ছে করিডোর, লিফট, সুইমিং পুল, এইসব এরিয়াগুলো যদি যোগ করি তাহলে সেখানে সুপার বিল্ট আপ এরিয়াটা পাই। এবারে দেখো কভার্ড এরিয়া, অ্যাকচুয়াল এরিয়া আন্ডার দ্য রুফ প্লাস হচ্ছে ওয়াল, পিলার আর ব্যালকনি, সেগুলোকে যদি অ্যাড করি তাহলে সেটা কভার্ড এরিয়া হয়। এটা হচ্ছে কার্পেট এরিয়ার থেকে জেনারেলি 8 থেকে 10% বেশি হয়, ঠিক আছে। এরপরে দেখো ফ্লোর এরিয়া রেশিও, এফএআর, সেটাকে ফ্লোর পেস ইন্ডেক্স অথবা ফ্লোর পেজ রেশিও, এফএসআর অথবা সাইট রেশিও অথবা প্লট রেশিও বলা হয়ে থাকে, ঠিক আছে। ইট ইজ দ্য ম্যাক্সিমাম ফ্লোর স্পেস দ্যাট ক্যান বি কনস্ট্রাক্টেড অন এ পিস অফ ল্যান্ড। কোনো একটা ল্যান্ডের মধ্যে ম্যাক্সিমাম কতটা এরিয়া আমরা কনস্ট্রাক্ট করতে পারছি সেটা হচ্ছে ফ্লোর এরিয়া রেশিও দিয়ে আমরা কিন্তু ইন্ডিকেট করি। এটা হচ্ছে দেখো, ইট ইজ কিসের রেশিও হয়, গ্রস ফ্লোর এরিয়া, টোটাল ফ্লোরের যে এরিয়া তার রেসপেক্টে আমাদের প্লটের যে এরিয়া তার যদি আমরা করি, পুরো প্লটের যে এরিয়াটা, এরিয়া অফ প্লট দেখো, পুরো এই যে এরিয়া টোটাল প্লটটা যেটা আছে তার রেসপেক্টে টোটাল ফ্লোরের, একটা ফ্লোরের সাথে টোটাল কতগুলো ফ্লোর আছে এরিয়া যদি মাল্টিপিল করি তার যে এরিয়া, ঠিক আছে, এরিয়া অফ প্লট টোটাল ফ্লোর এরিয়া তার প্লট এরিয়ার রেসপেক্টে কতটা ফ্লোর এরিয়া, গ্রস ফ্লোর এরিয়া, সেটা হচ্ছে এফএআর। সেটা কিন্তু 0-র থেকে বেশি হবে। এটা কিন্তু গ্রেটার দ্যান 1 অথবা লেস দ্যান 1 দুটোই হতে পারে, কিন্তু অলওয়েজ গ্রেটার দ্যান 0 হবে। এই দেখো এখানে আমি যে টোটাল প্লট এরিয়াটা আছে তারই সমান এরিয়া কিন্তু কভার করে নিয়েছি, তাহলে এখানে এফএআর হচ্ছে 100%। এবারে দেখো এখানে প্লট এরিয়ার 50% কনস্ট্রাক্ট করেছি, কিন্তু দুটো ফ্লোর করে দিয়েছি, দুটো ফ্লোর মিলিয়ে 50-50 100 হয়ে গেছে। এখানেও এফএআর কিন্তু 1 হচ্ছে। এখানে দেখো প্লট এরিয়ার আমি কিন্তু 25% কনস্ট্রাক্ট করেছি, 25% কিন্তু 4টে ফ্লোর করে দিয়েছি, তাহলে 4 × 25 করলেও এটাও 100% এরিয়া আমি কিন্তু ফ্লোর এরিয়া পেয়ে যাচ্ছি, তাহলে এটাও কিন্তু এফএআর 1 হচ্ছে। বোঝা গেল এখান থেকে, এফএআর অলওয়েজ গ্রেটার দ্যান 0 হবে, সেটা হচ্ছে তোমার 1-এর থেকে বেশিও হতে পারে কমও হতে পারে, এটা হচ্ছে মেন পয়েন্ট। এরপরে দেখো সেটব্যাক এরিয়া,
যে আমরা বিল্ডিং এর চারপাশে যে ওপেন পেজটা আমি প্রথমে ছবিটা দেখিয়েছিলাম সেটাই হচ্ছে সেটব্যাক এরিয়া টোটাল পাচ্ছি। এবারে সার্কুলেশন এরিয়া কি দেখো, আমরা মুভমেন্টের জন্য যে এরিয়া বিল্ডিং এর মধ্যে যে এরিয়াতে মুভমেন্ট করি সেই এরিয়াগুলোকে সার্কুলেশন এরিয়া বলে। সেটা হচ্ছে স্টেয়ার কেস, লিফট, প্যাসেজ, বারান্দা, করিডোর এইসব হতে পারে। এবার সার্কুলেশন এরিয়াটাকে আমরা দুভাগে ভাগ করছি, হরাইজন্টাল সার্কুলেশন এরিয়া অথবা ভার্টিক্যাল সার্কুলেশন এরিয়া। যেখানে আমরা মুভমেন্টটা হরাইজন্টালি করি সেটা হচ্ছে হরাইজন্টাল সার্কুলেশন এরিয়া। সেগুলো কোনগুলো, ব্যালকনি হতে পারে, প্যাসেজ হতে পারে, বারান্দা হতে পারে। এটা দেখো প্লিন্থ এরিয়া 7 থেকে 15% ইন জেনারেলি হয়ে থাকে হরাইজন্টাল সার্কুলেশন এরিয়া। এবার ভার্টিক্যাল সার্কুলেশন এরিয়া কি, যেখানে ভার্টিক্যালি মুভমেন্ট করি যেমন স্টেয়ার কেস, লিফট, এটা হচ্ছে 3 থেকে 5% প্লিন্থ এরিয়ার হয়ে থাকে। এবারে তাহলে আমরা একটা নোট পয়েন্টে দেখে নিই, প্লট এরিয়াটা কি হচ্ছে, টোটাল যে আমাদের ল্যান্ডের অথবা প্লটের যে এরিয়া সেটা হচ্ছে প্লট এরিয়া। বিল্ট আপ এরিয়া অথবা প্লিন্থ এরিয়া কোনটা, কার্পেট এরিয়ার সাথে আমরা ওয়াল থিকনেস, ব্যালকনি এইসব যেগুলো যোগ করছি সেটা হচ্ছে টোটাল বিল্ট আপ এরিয়া হয়ে গেল। সুপার বিল্ট আপ এরিয়া কি, বিল্ট আপ এরিয়ার সাথে কমন এরিয়া যেগুলো যেগুলো করিডোর, লিফট, সুইমিং পুল এগুলো যোগ করলে সুপার বিল্ট আপ এরিয়া পাচ্ছি। ফ্লোর এরিয়াটা কি, প্লিন্থ এরিয়া থেকে ওয়ালের থিকনেস গুলো বাদ দিয়ে যেটা ইনবিল্ট আমাদের ওয়ালের এরিয়া, ইনসাইড যে আমাদের ওয়ালের এরিয়া সেটা হচ্ছে ফ্লোর এরিয়া। সেটব্যাক এরিয়া কি, প্লট এরিয়া থেকে বিল্ট আপ এরিয়াটা মাইনাস করছি সেটা হচ্ছে আমাদের সেটব্যাক এরিয়া পাচ্ছি, যেটা এরিয়াটা আউটসাইড পড়ে থাকছে, ঠিক আছে, সেটা সেটব্যাক এরিয়া। আর কার্পেট এরিয়া, যে এরিয়াতে আমরা কার্পেট আমরা বিছাতে পারি সেটা কোন কি হতে পারে আমাদের, সেটা হচ্ছে বিল্ট আপ এরিয়া থেকে ওয়ালের এরিয়াটা বাদ দেবো তাহলে সেটা ফ্লোর এরিয়া পড়ে থাকলো। আবার ফ্লোর এরিয়া যেগুলোতে আমরা হচ্ছে কার্পেট বেছাতে পারবো না সেই এরিয়া যেমন হতে পারে তোমার স্টোর রুম, বাথরুম, ওয়াটার ক্লসেট, এইসব এরিয়াগুলোকে কিন্তু বাদ দিতে হবে। সার্কুলেশন এরিয়াগুলোকেও বাদ দিতে হবে। সেই সব এরিয়াগুলোকে বাদ দেওয়ার পরে আমাদের কিন্তু কার্পেট এরিয়াটা পড়ে থাকে। এই হচ্ছে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস সেখানে এই চ্যাপ্টার থেকে। এরপরে দেখো আমরা চলে যাব বেসিক মেজারমেন্ট, যে সেকেন্ড চ্যাপ্টার সেখানে কিন্তু চলে যাব। এখানে দেখো বেসিক মেজারমেন্টে মাস ওয়ার্ক অথবা ভলিউম ওয়ার্ক, যেটা ভলিউম ওয়ার্ক হয় সেটা কিন্তু আমরা এমকিউতে মেজার করি। সেখানে কংক্রিট হতে পারে, ব্রিক ওয়ার্ক হতে পারে, স্টোন ওয়ার্ক হতে পারে। স্যালো আর থিন, যেগুলো স্যালো আর থিন ওয়ার্ক হবে সেগুলো কিন্তু মিটার স্কোয়ারে মেজার করি। সেরকম হচ্ছে প্লাস্টারিং, ডিপিসি হতে পারে। লং আর থিন ওয়ার্ক কিন্তু রানিং মিটারে ইউজ করি, যেমন ওয়্যার ফেন্সিং, কর্নিস এইসব রানিং মিটারে ইউজ করি। আর পিস ওয়ার্ক হচ্ছে নাম্বারে ইউজ করি, যেমন ইলেকট্রিক ওয়ার্ক, ডোর উইন্ডো, এগুলো হচ্ছে পিস ওয়ার্কে ইউজ হয়। এবারে দেখো ডিফারেন্ট টাইপস অফ ওয়ার্কে ডিফারেন্ট মেজারমেন্ট ইউনিট হয়ে থাকে। যেমন আর্থ ওয়ার্ক এক্সকাভেশন আমরা কোথায় কোথায় এমকিউ তে করি, যেখানে কাটিং, ফিলিং, এক্সকাভেশন হচ্ছে সেখানে কিন্তু আমরা এমকিউ তে করি। এবার মিটার স্কোয়ারে কোথায় করি, যদি সারফেস ড্রেসিং করি, যদি আপ টু 150 যদি আমরা সারফেস ড্রেসিং করি সেটা কিন্তু মিটার স্কোয়ারে করি। সারফেস সারফেস এক্সকাভেশন যেটা 300 পর্যন্ত বা 30 সেন্টিমিটার পর্যন্ত করি সেটা সারফেস এক্সকাভেশন, সেটা মিটার স্কোয়ারে পড়ে। যদি আমরা সাইড ড্রেন বানাই সেটা হচ্ছে মিটার স্কোয়ারে পড়ে, সেখানে উইথ আর ডেপথটা কিন্তু বলে দেওয়া আছে, দেখে নেবে। আর হচ্ছে যদি আমরা ট্রেঞ্চের কাটিং করি, হ্যাঁ ঠিক আছে, আপ টু 1.5, সেইগুলো হয় কিন্তু মিটারে, রানিং মিটারে কিন্তু সেইটা হয়ে থাকে। পাইপ আর কেবিলের জন্য যদি আমরা এক্সকাভেশন ট্রেঞ্চের করে থাকি সেটা মিটার ইউনিটে মেজার করা হয় আর্থওয়ার্ক এক্সকাভেশনের ক্ষেত্রে। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই সারফেস ড্রেসিং আর সারফেস এক্সকাভেশনটা কিন্তু খুব পরীক্ষায় জিজ্ঞাসা করে। এরপরে দেখো আরসিসি, আরসিসি আমরা সানসেট, স্ল্যাব, লিন্টেল এগুলো কিন্তু সবই এমকিউতে মেজার করি। যদি আরসিসি ওয়াল প্যানেল বানাই, লিন কংক্রিট রুফ স্ট্রেসিং, লাইনিং অফ ক্যানেল, ফ্লোর কংক্রিটিং, জালি জাপরি ওয়ার্ক, ফর্ম ওয়ার্ক, শাটারিং এইসব কিন্তু মিটার স্কোয়ারে করে থাকি। আর ড্যাম প্রুফিং ওয়ার্ক ডিপিসি আমি বলে দিয়েছি, জেনারেল থিকনেস 2.5 থেকে 4 হয়। উম, যেটা আমাদের ডিপিসি মেটেরিয়াল, বিটুমিন হচ্ছে মোস্ট কমন ডিপিসি মেটেরিয়াল ইউজ করে থাকি। এখানে থিকনেস স্পেসিফাইড থাকে সেই জন্য মিটার স্কোয়ারে হয়, ঠিক আছে। এই জিনিসগুলো মনে রাখবে। ডিপিসিতে ম্যাক্সিমাম এগ্রিগেট সাইজ হচ্ছে 10 mm, ডিপিসিতে কংক্রিটের রেশিও 1:2:4, M15। আর ফার্স্ট ক্লাস বিল্ডিং M20, এসব পয়েন্টগুলো আমি আগেই পড়িয়ে দিয়েছি, এগুলো অন্তত দেখে নেবে। তারপরে দেখো ব্রিক ওয়ার্ক, ব্রিক ওয়ার্ক যদি আমাদের ফুল ব্রিক ওয়ার্ক হয়, যদি ওয়ালের থিকনেস 10 বা 10-এর থেকে বেশি হয় তখন কিন্তু আমাদের এমকিউতে মেজার করা হয়। ফাউন্ডেশন, প্লিন, সুপারস্ট্রাকচার, আর্চ, রেনফোর্স ওয়ার্ক, রেনফোর্স ব্রিক ওয়ার্ক এইসব হচ্ছে এমকিউতে মেজার করা হয়। আর মিটার স্কোয়ার কোথায়, পার্টিশন ওয়াল অথবা হাফ হাফ ব্রিক ওয়াল হলে, ব্রিক ফ্ল্যাট সোলিং হলে, হানিকম ব্রিক ওয়ার্ক হলে, ব্রোকেন গ্লাস কোপিং এইসবে কিন্তু যদি ইউজ করি তাহলে মিটার স্কোয়ারে হয়। এবারে দেখো ব্রিক অন এজ অথবা স্ট্রিং কোর্স, ডিপ কোর্স, কোপিং, কর্নিস ওয়ার্ক এইসব কিন্তু রানিং মিটারে হয়। স্টোন মেসনারি যদি থিকনেস 10-এর থেকে বেশি হয় তাহলে এমকিউতে, আর যদি 10-এর থেকে কম হয় তাহলে মিটার স্কোয়ারে হয়। স্টোন ইন রুফ স্ল্যাব, ওয়াল ফেসিং,
ড্রেসিং অফ স্টোন মিটার স্কোয়ারে হয়, এটা ইম্পর্টেন্ট। স্টোনের সানসেট বানালে, চাজা বানালে, সেলফ বানালে এসব কিন্তু মিটার স্কোয়ারে হয়। এরপরে দেখো, এরপরে বলছি উড ওয়ার্ক। উড ওয়ার্ক কোথায় এমকিউতে হয়? ডোর আর উইন্ডো ফ্রেম হলে আমরা এমকিউতে করি, শাটার অথবা প্যানেল হলে মিটার স্কোয়ারে, সয়িং অফ উড যদি করি তাহলে মিটার স্কোয়ারে, টিম্বার বোর্ড বানালে মিটার স্কোয়ারে। আর দেখো ডোরের যে আমাদের ফিটিংস গুলো হয় ডোর উইন্ডো, এগুলো কিন্তু নাম্বার ইউনিটে আমরা কিন্তু মেজার করি। স্টিল ওয়ার্ক দেখো কুইন্টালে কোথায়? আমাদের জেনারেল এনফোর্সমেন্ট ওয়ার্ক, আয়রন হোল ফাস্ট, এগুলো কিন্তু কুইন্টাল বা কেজিতে করি। মিটার স্কোয়ারে কোথায়? কোলাপসেবল ডোর, রোলিং শাটার, ভেন্টিলেটর, জিআই সিট, এক্সপ্যান্ডেড মেটাল ওয়্যার নেটিং, এটা আমি বলেছিলাম পড়াতে পড়াতে। স্টিল ডোর উইন্ডো এইসব কিন্তু মিটার স্কোয়ারে করে থাকি। আর হচ্ছে দেখো ওয়্যার ফেন্সিং, থ্রেডিং, আয়রন রেলিং, ওয়েল্ডিং, সোলজার অফ সিট, এগুলো কিন্তু আমরা মিটার বা সেন্টিমিটার ইউনিটে, রানিং ইউনিটে মেজার করে থাকি। তারপরে দেখো রুফিং, যদি আরসিসি রুফ বানাই তাহলে এমকিউতে। আর লিন কংক্রিট রুফ স্ল্যাব, ব্রিক স্টোন স্ল্যাব, এসি সিট রুফিং, এইসব হচ্ছে মিটার স্কোয়ারে। টাইলস ওয়ার্ক কি করি? ড্যাডো যদি করি মিটার স্কোয়ারে, আর যদি স্কার্টিং করি তাহলে কিন্তু মিটারে। আর গ্লাস ওয়ার্ক দেখো, গ্লেজিং ওয়ার্ক হচ্ছে মিটার স্কোয়ারে, আর গ্লাস ফিক্সিং অফ প্যানেলস যদি করি, ক্লিনিং যদি করি তাহলে সেটা নাম্বারে। প্লাস্টারিং কোথায়? মিটার স্কোয়ার ইউনিটে করি। আর পেন্টিং দেখো মিটার স্কোয়ার ইউনিটে করি, ভার্নিশ, ডিস্টেম্পার, কালারিং এইসব হচ্ছে মিটার স্কোয়ারে। আর পেন্টিং অফ লেটার অ্যান্ড ফিগার যদি করি তাহলে কিন্তু সেটা নাম্বারে হয়। এটা কিন্তু পরীক্ষায় পড়েছে, ইম্পর্টেন্ট। এরপরে দেখো ফ্লোরিং। ফ্লোরের থিকনেস যদি 75 mm এর থেকে বেশি হয় তাহলে এমকিউএ করি। আর দেখো মিটার স্কোয়ারে কোনখানে করি? ডোর উইন্ডো সিল যেটা বানাই মিটার স্কোয়ারে করি। তারপরে 25 অথবা 40 mm সিমেন্ট কংক্রিট ফ্লোর বানালে করি। 25 mm সিমেন্ট কংক্রিট ওভার 75 mm লাইম কংক্রিট ফ্লোর যদি করে থাকি তাহলে কিন্তু এটা করে থাকি। ঠিক আছে? 75 লাইম কংক্রিট ফ্লোরের ওপরে যদি 25 mm সিমেন্ট কংক্রিট করে থাকি তাহলে সেটাও কিন্তু মিটার স্কোয়ারে করি। এবারে দেখো মিসলেনিয়াস কিছু আছে। ওয়েল সিঙ্কিং মিটারে হয়, পাইল ড্রাইভিং মিটারে হয়, এক্সপানশন জয়েন্ট মিটারে হয়, গ্রাউটিং অফ ক্র্যাক মিটারে হয়, পাইপ লাইন লেইং মিটারে হয়। ঠিক আছে? কাটিং অফ ট্রিজ নাম্বারে হয়। ইলেকট্রিক্যাল আইটেম কিন্তু নাম্বার অফ পয়েন্টস এর রেসপেক্টে হয়। এবারে মেটেরিয়ালের দেখো, ব্রিকটার হয় নম্বরে, এগ্রিগেটের এমকিউ তে, সিমেন্ট ব্যাগে, স্টিল হয় কুইন্টালে, লাইমও কুইন্টালে, জিআই সিট কুইন্টালে, পেন্ট ভার্নিশ দেখো লিটারে। আর যদি স্টিপ পেন্ট হয় তাহলে কেজিতে। এক্সপ্লোসিভ ফর ব্লাস্টিং এটা কেজিতে হয়। টার বিটুমিন টনে, এসি সিট পার মিটার স্কোয়ারে, ব্রোকেন ব্রিক মিটার স্কোয়ারে, ওয়াটার ক্লসেট নাম্বারে। এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু মনে রাখতে হবে। এরপরে দেখো কিছু বেসিক মেজারমেন্ট আছে, সেগুলোর আমি ডিটেলস গুলো বলি। আর্থওয়ার্ক কি করা হয়? এমকিউতে মেজার করা হয় আমি বলেছি। আর সারফেস ড্রেসিং কখন বলছি? যখন আমরা 15 সেন্টিমিটার পর্যন্ত। এটা কি জন্য করা হয়? যদি গাছের রুট ভেজিটেশন এইসব থাকে উপরে কিন্তু 15 সেন্টিমিটার ড্রেসিং করে দেওয়া হয়, তখন সেটাকে আমরা বলছি সারফেস ড্রেসিং। এটা কিন্তু মিটার স্কোয়ারে করা হয়। আর সারফেস এক্সকাভেশন দেখো, যদি আমাদের 30 সেন্টিমিটার পর্যন্ত গাছের রুট, যদি বড় মোটা গাছের রুট থাকে তখন আমরা সারফেস এক্সকাভেশন করি। সেটাকে 30 সেন্টিমিটার পর্যন্ত ডেপথ যদি করি তাহলে সেটা মিটার স্কোয়ার হয়। ঠিক আছে? ইন কেস অফ স্টেয়ার, আর্থওয়ার্ক এক্সকাভেশন ইজ নট কনসিডার। স্টেয়ারের জন্য আর্থওয়ার্ক এক্সকাভেশন আলাদা করে কিন্তু কনসিডার করা হয় না। দেখো লিড, এবার লিড কি বলছে? লিড আর লিফট হচ্ছে ইম্পর্টেন্ট। লিড আমরা ধরো কোনো মেটেরিয়াল কিছু কাটিং করছি, সেটাকে নিয়ে গিয়ে কোনো একটা জায়গাতে ফিলিং করতে হচ্ছে, সেটার যে হরাইজন্টাল ডিস্টেন্স পাচ্ছি সেটাকে লিড বলছি। আর দেখো লিফট, লিফট হচ্ছে যেটা অ্যাভারেজ হাইট। ঠিক আছে? অ্যাভারেজ হাইট থ্রু হুইচ দ্য আর্থ হ্যাজ টু বি লিফট, যেটা আমাদের অ্যাভারেজ হাইটে কোনো যদি লিফট করতে হচ্ছে মেটেরিয়ালটাকে সেটাকে আমরা লিফট বলছি। ঠিক আছে? ইন জেনারেল লিড আর লিফটের ভ্যালুটা দেখো, 30 মিটার হয় লিফট, 30 মিটার হয় লিড, আর হচ্ছে লিফট হয় 1.5 মিটার। ঠিক আছে? এটা মনে রাখবে। এখানে দেখানো আছে দেখো, হরাইজন্টাল ডিস্টেন্স হচ্ছে লিড, আর যেটা হচ্ছে ভার্টিক্যালি আমরা ডিস্টেন্স যেটা এগোচ্ছি সেটাকে আমরা লিফট ধরছি। ঠিক আছে? এটা কিন্তু a+b/2, এটার যেটা ডেপথ আছে টোটাল কাটিং ডেপথ, আর এটা যেটা ফিলিং ডেপথ আছে তার অ্যাভারেজ করলে কিন্তু আমরা লিফটটা পাচ্ছি। লিড আর লিফটটা তাহলে বোঝা গেল। No separate measurement shall be taken for cleaning of grass or vegetation, setting out profiles, leaving dead man or telltales, electric cable, gas pipe or water pipe, etc. তাহলে এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে। এটাতে এই পয়েন্টটাই বলছে, কোনো সেপারেট মেজারমেন্ট আলাদা করে নেওয়া হয় না গ্রাস অথবা ভেজিটেশন ক্লিনিং এর জন্য। ঠিক আছে? সেটিং আউট প্রোফাইলের জন্য, ডেড ম্যান অথবা টেলটেল যেটা রাখা হয়
ছেড়ে দেওয়া হয়, সেটার জন্য কোনো সেপারেট মেজারমেন্ট নেওয়া হয় না। ইলেকট্রিক কেবিল, গ্যাস পাইপ, ওয়াটার পাইপ এইসবের জন্য কিন্তু কোনো সেপারেট মেজারমেন্ট নেওয়া হয় না। তাহলে আর্থওয়ার্কের মধ্যে বেসিক মেজারমেন্টের পয়েন্টগুলো বোঝা গেল। এরপরে দেখো লিড আর লিফট। ঠিক আছে, ইউনিট অফ লিড যদি ডিস্টেন্স 250 মিটারের থেকে কম হয় তাহলে ইউনিট অফ লিড 50 মিটার, 50 মিটারের রেসপেক্টে হবে। যদি 500 থেকে কম হয় তাহলে সেপারেটলি মেজার করতে হবে। আর যদি 500 মিটার থেকে 5 কিলোমিটার হয় তখন সেগুলো 500 মিটার। ঠিক আছে, আর যদি 5 কিলোমিটারের বেশি হয় সেটা কিন্তু 1 কিলোমিটারের রেসপেক্টে করতে হবে, ইউনিট অফ লিড হবে। ঠিক আছে, এবার লিড থেকে লিফটে যে কনভার্সন সেটা কি করে হয় দেখো। যদি তিন 3.6 মিটারের থেকে কম অথবা ইকুয়াল হয় তাহলে লিফট ইন্টু 10 দিয়ে গুণ করলে কিন্তু আমরা লিড পেয়ে যাব। লিফটকে 10 দিয়ে গুণ করতে হবে। সেরকম এই দুটো ফর্মুলা দেখে নেবে। আর দেখো মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর, ডিফারেন্ট যে রোড হয় সেখানে কিন্তু লিডের ক্ষেত্রে একটা মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর থাকে। যদি মেটাল মেটাল রোড হয় সেখানে কোনো মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর লাগে না, মানে 1 এর সাথেই মাল্টিপিল হয়। যদি কার্জ রোড হয় সেখানে 1.1, আর যদি স্যান্ডি রোড হয় সেখানে কিন্তু 1.4। এই ফ্যাক্টরগুলো দিয়ে ডিফারেন্ট টাইপের রোডের ক্ষেত্রে লিডের যে ভ্যালু থাকবে তাকে কিন্তু মাল্টিপ্লাইং ফ্যাক্টর দিয়ে একটা মাল্টিপিল করতে হয়। সেটা মেটাল রোডের ক্ষেত্রে 1 হবে, কার্জ রোডের ক্ষেত্রে 1.1, স্যান্ডি রোডের ক্ষেত্রে 1.4 হবে। মানে লিডের যে ভ্যালু সেটা কি টাইপের রোড তার উপর ডিপেন্ড করছে। যদি মেটাল রোড সেখানে কোনো মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর 1, মানে সেম সেম যেটা লিড সেটাই থাকছে। যদি কার্জ রোড হয় তাহলে 1.1, মানে 10% বাড়াতে হবে লিডটাকে, যেটা অ্যাকচুয়াল ডিস্টেন্স তার থেকে 10% বাড়িয়ে দিতে হবে। যদি স্যান্ডি রোড হয় সেখানে 40% বাড়াতে হবে, মানে 1.4 মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর হবে। এগুলো মনে রাখো। তাহলে লিডকে লিফট ইউনিটে কিভাবে কনভার্ট করছি সেটা বুঝলাম। ইউনিট অফ লিড কখন কি ডিস্টেন্সের রেসপেক্টে ইউনিট অফ লিডটা কিন্তু হয়ে থাকে। তারপরে দেখো মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর আছে ডিফারেন্ট রোডের ক্ষেত্রে, সেটা কি হয় বলে দিলাম। এইখান থেকে পরীক্ষায় কোশ্চেন এসছে, বাকি দুটো টেবিল থেকে আসেনি এখনো, এখান থেকে কোশ্চেন এসছে এসএসসি জেইতে। এরপরে দেখো সোলিং, আমরা যে ব্রিক ফ্ল্যাট সোলিং করি, ব্রিক ফ্ল্যাট সোলিং অথবা ব্রিক এজ সোলিং বলি, সেটা হচ্ছে মিটার স্কোয়ার ইউনিটে মেজার করি। ঠিক আছে, এখানে দেখো সয়েলের যে বিয়ারিং ক্যাপাসিটি সেটাকে এনহ্যান্স করার জন্য আমরা এই করে থাকি। আর কি করি, আমাদের হচ্ছে যে কংক্রিটটা সেটা ডাইরেক্ট সয়েলের যাতে কন্ট্যাক্টে না থাকে সেই জন্য আমরা বিএফএসটা করে থাকি। সেটা দেখো, এটা হচ্ছে স্মুথ আর স্টেবল একটা ফাউন্ডেশন বেড প্রোভাইড করছে কংক্রিট বেডকে। এখানে ব্রিক কতগুলো লাগে, আমরা যদি এজ সোলিং করি তাহলে লাগবে হচ্ছে 54, আর যদি ফ্ল্যাট সোলিং করি তাহলে লাগবে 32। ঠিক আছে, এখানে দেখো আমি ক্যালকুলেশনটা বলে দিয়েছি কিভাবে করতে হয়। 1 মিটার স্কোয়ার অথবা 1 মিটার স্কোয়ার ডিভাইডেড বাই এল ইন্টু এইচ দিয়ে ভাগ করলে কিন্তু 54 আসে। আর যদি এল ইন্টু বি দিয়ে ভাগ করো 1 মিটার স্কোয়ারে তাহলে কিন্তু 32 আসবে। এটা কিন্তু কিভাবে আসছে দেখে নিও। এজ সোলিং এ 54 লাগে পার স্কোয়ার মিটারে ব্রিক, আর হচ্ছে যদি ফ্ল্যাট সোলিং করো তাহলে 32 লাগে। এই দুটো জিনিস কিন্তু মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। এটা পরীক্ষায় আসে, এসএসসি যেইতে এসেছে আমি বলে দিলাম। এরপরে দেখো ডিপিসি, আমরা বলেই দিয়েছি মিটার স্কোয়ারে হয়। আমাদের যে সাবস্ট্রাকচার থেকে সুপার স্ট্রাকচারে ময়েশ্চারে যাতে এন্ট্রিটা প্রিভেন্ট করতে পারি সেই জন্য আমরা প্লিন্থ লেভেলে ডিপিসিটা ইউজ করে থাকি। এর জেনারেল থিকনেস 25 থেকে 40 হয়। আর জেনারেল গ্রেড অফ কংক্রিট কত হয়, M15 1:2:4, আর ফার্স্ট ক্লাস বিল্ডিং এর ক্ষেত্রে M20। ঠিক আছে, মোস্ট কমন মেটেরিয়াল আমি বলে দিয়েছি বিটুমিন। এছাড়াও কিন্তু আদার আদার যে আমাদের রিপেলেন্ট এজেন্ট আছে যেমন ওলিক অ্যাসিড, স্টেরিক অ্যাসিড এসব ইউজ করা হয়ে থাকে। আর ম্যাক্সিমাম এগ্রিগেট সাইজ 10 mm, এটা আমি আগেই বলে দিয়েছি। এই ডিপিসির পয়েন্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, বারবার আমি কিন্তু বিল্ডিং কনস্ট্রাকশনেও আমি ডিপিসি চ্যাপ্টারে পড়িয়েছি, এখানেও আমি পড়াচ্ছি। এরপরে দেখো প্লাস্টারিং ওয়ার্ক আইএস কোড 1661। প্লাস্টারিং আমরা মিটার স্কোয়ারে মেজার করে থাকি। জেনারেল থিকনেস প্লাস্টারের 12 mm হয়, এটা এমসিকিউতে পড়লে করবে। আর প্লাস্টারিং চ্যাপ্টারের মধ্যে এই জিনিসগুলো আমি বলে দিয়েছি। ফার্স্ট কোড রেন্ডারিং কোড কি জন্য, আমরা সারফেসটাকে লেভেল করার জন্য প্রথমে ইউজ করি, সেটা 10 থেকে 15 mm হয়। সেকেন্ড কোড আমাদের থিকনেস হয় 3 থেকে 8। আর থার্ড কোডটাকে ফাইনাল কোড, ফিনিশিং কোড অথবা সেটিং কোড বলি, স্মুথ সারফেস ফিনিশ প্রোভাইড করার জন্য ইউজ করি, সেটা 2 থেকে 3 mm এর থিকনেস হয়। আর আমাদের সিঙ্গেল কোটে যদি প্লাস্টারিং করি তাহলে থিকনেস 6 থেকে 12 mm হয়ে থাকে। আর প্লাস্টারের থিকনেসটা ইউনিফর্ম হচ্ছে কিনা সেটা এনশিওর করার জন্য আমরা প্লাস্টারিং করার আগে বুলমার্ক করে নিই। আর পারগেটিং হচ্ছে ডেকোরেটিভ আর ওয়াটারপ্রুফিং প্লাস্টারিংটাকে পারগেটিং বলে। আর প্লাস্টারিং করার আগে দেখবে সারফেসটাকে আমরা রাফ করে নিই, সেটাকে হচ্ছে সেই প্রসেসটাকে আমরা হ্যাকিং বলি। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট সবকটাই, এগুলো কিন্তু এসএসসি জেইতে পরীক্ষাতে এসেছে।
ঠিক আছে, এই কটা জিনিস মনে রাখতে হবে। তারপরে দেখো স্টোন ওয়ার্ক ইন জেনারেলি আমরা এমকিউতে করি, আর ড্রেসিং অফ স্টোনটা কিন্তু পার মিটার স্কোয়ারে করে থাকি। আর দেখো 1.25 এমকিউ স্টোন আমাদের 1 মিটার কিউ স্টোন মেশনারিতে কিন্তু 1.25 এমকিউ স্টোন আমাদের দরকার পড়ে। আর স্টিল ওয়ার্ক দেখো, স্টিল আমরা জেনারেলি কেজি বা কুইন্টালে মেজার করি। স্টিলের ডেন্সিটি কত? 7850 কেজি পার এমকিউ। ঠিক আছে। আর দেখো জেনারেলি অ্যামাউন্ট অফ রেনফোর্সমেন্ট আমরা কিন্তু আরসিসির ভলিউমের 0.6 থেকে 1% আমরা ইউজ করে থাকি। যদি স্টিল বার রাউন্ড হয় তাহলে কিন্তু ডি স্কোয়ার বাই 162.2 কেজি পার মিটার যদি করি, তাহলে আমরা একটা স্টিলের বারের পার মিটার লেন্থের ওয়েট কত আসবে সেটা আমরা বের করতে পারি। এটা আমরা সবাই জানি। অথবা ডি স্কোয়ার বাই 162 করেই আমরা বের করি। ঠিক আছে। যদি 8 mm এর বার হয়, 8 স্কোয়ার ডিভাইডেড বাই 162.2 করলে সেটা কেজি পার মিটারে বেরোবে। আর যদি সার্কুলার স্কোয়ার বার হয়, আগেরটা সার্কুলার ছিল, এটা যদি স্কোয়ার বার হয় তাহলে কিন্তু সেখানে এ স্কোয়ার বাই 127 দিয়ে ভাগ করতে হবে। আর দেখো স্টিলের যে আমরা কাটিং বেন্ডিং করি তার জন্য যে বার বেন্ডিং এর আমাদের আইএস কোড, সেটা হচ্ছে IS 2502। এটা মনে রাখতে হবে। বার বেন্ডিং শিডিউল যে বানাই, বিবিএস বানাই, সেটা কিন্তু IS 2502 রেসপেক্টে আমরা বানাই। ঠিক আছে। আর বার বেন্ডিং দেখবে আমরা যে বাইন্ডিং ওয়্যারটা ইউজ করি ওটা কিন্তু অ্যানেল ওয়্যার হতে হবে। আর এটার গেজ কত হয়? 18 থেকে 20 গেজের আমরা জেনারেলি বাইন্ডিং ওয়্যারটা ইউজ করি। ঠিক আছে। সেটার থিকনেস কত হবে? 0.9 থেকে 1.2 হয় যদি আমি। আর গেজে বললে 18 থেকে 20 গেজের হয়। আর ইন জেনারেল আমরা যদি 1 টন রেনফোর্সমেন্ট ওয়ার্কের কাজ করি, সেখানে 8 থেকে 12 কেজি আমাদের বাইন্ডিং ওয়্যার কিন্তু ইউজ হয়ে থাকে। এইগুলো হচ্ছে মনে রাখতে হবে। এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, এগুলো মনে রাখতে হবে। এরপরে দেখো আমরা যে হুক বানাই, যদি 90 ডিগ্রিতে আমাদের হুকটাকে বেন্ড করি, তাহলে হুক লেন্থ হবে 6 × 5। ফাইটা কিন্তু ডায়ামিটার। তাহলে টোটাল লেন্থ হয়ে যাবে দু সাইডে যেহেতু হুক, তো L+12 ফাই কিন্তু যোগ করতে হবে। যদি 180 ডিগ্রিতে আমাদের ইউ টাইপের শেপে যদি বেন্ড করি, তাহলে হয়ে যাবে L+18 ফাই, মানে 9 ফাই 9 ফাই দুদিকে কিন্তু অ্যাড করতে হবে। যদি 45 ডিগ্রি অথবা এই দিক থেকে অ্যাঙ্গেলটা যদি 135 ধরো, যদি সেই হিসাবে লেখো, তাহলে কিন্তু 12 ফাই করে L+24 বাই টোটাল লেন্থ কিন্তু অ্যাড করতে হবে। মানে এল এর সাথে 24 ফাই যোগ করে যতটা আমাদের লেন্থ পাবো সেই হিসাবে আমাদের বারটাকে কিন্তু কাট করতে হবে। এরপরে দেখো বেন্ড আপ বার অথবা ক্র্যাঙ্ক বার কি বলছি, আমাদের যে নেগেটিভ বেন্ডিং মোমেন্ট আছে সেইটাকে সাপোর্টে যে নেগেটিভ বেন্ডিং মোমেন্ট আসে সেটাকে রেজিস্ট করার জন্য আমরা বেন্ড আপ বার ইউজ করি। ঠিক আছে। নেগেটিভ বেন্ডিং মোমেন্ট অথবা শিয়ার ফোর্স, আর জেনারেলি 45 ডিগ্রিতে যেটা পাই আমরা সেটাকে রেজিস্ট করতে কিন্তু এই বেন্ড আপ বার ইউজ করা হয়। বেন্ড আপ বারের দেখো, যদি অ্যাঙ্গেল অফ বেন্ড কত ডিগ্রি রেসপেক্টে কিন্তু এক্সট্রা লেন্থ বারের কতটা আসছে সেটা কিন্তু আমাদের দেখতে হবে। এই 30 ডিগ্রি হলে এক্সট্রা লেন্থ হয় 0.27 ডি, 45 ডিগ্রি হলে 0.42 ডি। এটাই কিন্তু ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম টাইমে 45 ডিগ্রি আমরা অ্যাঙ্গেলে বেন্ড করে থাকি, সেই জন্য 0.42 ডি কিন্তু এক্সট্রা লেন্থ অফ বার অ্যাড করতে হয়। এবারে সেই লেন্থটা আমরা কি করে পাবো? টোটাল লেন্থ দেখো, আমরা এল করছি, এল করে দুটো সাইডে টোটালটাকে আমরা ধরছি এল। ঠিক আছে। তার রেসপেক্টে আমরা সাইডে দুটো কভার প্রথমে বাদ দিয়ে দিলাম, কভারটা বাদ দিলাম, তাহলে টোটাল লেন্থ আমরা পেলাম। তারপরে কিন্তু হুকের যে লেন্থ, এক্সট্রা লেন্থ আমরা হুক করার জন্য যেটা বললাম আগের স্লাইডে, হুক করার জন্য লেন্থ কিন্তু যোগ করতে হবে 2 × হুক লেন্থ, দু সাইডে হুক লেন্থ। আর কি করতে হবে? এই যে আমরা বেন্ড করেছি, বেন্ড করার জন্য বারবার যে এক্সট্রা লেন্থটা হবে, বেন্ড কত ডিগ্রিতে বেন্ড করছি, এখানে একটা বেন্ড আছে দেখো, এইদিকে একটা বেন্ড আছে, তার জন্য কিন্তু এক্সট্রা লেন্থ আরো অ্যাড করতে হবে। তাহলে ওই ইনক্লাইন্ড এক্সট্রা লেন্থ কিন্তু এই ফর্মুলাতে ফেললে বেরোবে। ইন জেনারেল বেন্ট আপ বারে কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেল ইউজ করা হয়। আর যদি কোনো হুক টুক না থাকে, শুধু বেন্ট আপ বার ইউজ করেছি, এদিকে হুক নেই এইদিকেও হুক নেই, তাহলে এল এর সাথে কত হবে? 45 ডিগ্রিতে যদি বেন্ড করে থাকি, দুই দিকে বেন্ডের জন্য 2 × 0.42 ডি, মানে 0.84 ডি কিন্তু L+0.84 ডি অ্যাড করতে হবে। তাহলে কিন্তু আমরা পাবো। এই হচ্ছে কয়েকটা বেন্ট আপ বার অথবা ক্র্যাঙ্ক বারের জেনারেল ইনফরমেশন, এগুলো মনে রাখতে হবে। ওয়েট অফ বার আমি কি বলে দিয়েছি, ডি স্কোয়ার বাই 162 করলে কেজি পার মিটারে পার মিটার লেন্থে আমরা ওয়েটটা পাবো। এই ওয়েটগুলো কিন্তু একটু দেখে নেবে, মনে রাখার চেষ্টা করবে। এরপরে দেখো, যে আমরা স্টির আপ অথবা রিং বানাই, তাতে যদি
যে আমাদের এক্সট্রা জায়গাটা কাটিং লেন্থে আমরা যদি এইভাবে রাখি, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আমরা মুড়ি, ঠিক আছে, তাহলে হবে 2a+e+24d। আর যদি এটাকে আমরা ভেতরের দিকে ওয়ান বেন্ড না করি, 45 ডিগ্রি বা 135 ডিগ্রি যে কোনো ডিগ্রি, এটা যদি আমরা প্যারালালি পুরো বারের সাথে প্লেস করি, তাহলে কিন্তু সেখানে 20d হচ্ছে এক্সট্রা কাটিং লেন্থে অ্যাড হবে। আর নাম্বার অফ স্টিরাপটা কি পাই, টোটাল লেন্থের সাথে আমরা সেন্টার টু সেন্টার যতটা স্পেসিং হচ্ছে সেটাকে ভাগ করে +1 করলে আমরা হচ্ছে নাম্বার অফ স্টিরাপটা পাবো। কটা স্পেসিং আমরা যদি জানি, সেই পেসিং দিয়ে ভাগ করে +1 করলে কিন্তু নাম্বার অফ স্টিরাপ অথবা বার কটা ইউজ করছি সেটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। আমরা যে হুকটা বানাচ্ছি, এই হুকটা যদি আমরা ভেতরে বেন্ড করি 45 অথবা 135 ডিগ্রিতে, তাহলে কিন্তু 24d অ্যাড হবে। আর যদি আমরা বারের সাথে প্যারালালি রেখে দিই, তাহলে কিন্তু 20d হবে। এটা কাটিং লেন্থে অ্যাড হবে। ঠিক আছে, এরপরে দেখো, আমাদের যদি কোনো পার্সেন্টেজ অফ স্টিল আমাদের ডিজাইনে অ্যাবসেন্স থাকে, তাহলে আমরা কত পার্সেন্ট ধরে নিই। লিন্টেল অ্যান্ড স্ল্যাবের ক্ষেত্রে জেনারেলি 0.7 থেকে 1% ধরি, বিমে 1 থেকে 2%, কালামে 1 থেকে 5%, আর ফুটিং আর ফাউন্ডেশন র্যাপটা হিসাবে 0.5 থেকে 8% ধরে নিই। আর দেখো, স্টিল রুফ স্ট্রাস, ইন স্টিল রুফ ট্রাস 5% অফ স্টিল ভলিউম, রিবেট বোল্ট আর নাটে কিন্তু 5% স্টিল ভলিউমের 5%, আমরা যদি রুফ স্ট্রাস বানাই তাতে 5% আমরা ধরে নিই রিবেট বোল্ট আর নাটে। ঠিক আছে, এরপরে দেখো হোল ফাস্ট, আমি কি ডোরে কি বলেছিলাম, ডোরের যখন আমি পড়েছিলাম হোল ফাস্ট, ইচ সাইডে 3টে করে মানে 6টা, আর উইন্ডোতে ইচ সাইডে 2টো করে মানে 4টে হোল ফাস্ট আমরা ইউজ করি। জেড শেপের হয়ে থাকে। ঠিক আছে, জেড শেপের হোল ফাস্ট কিন্তু হয়ে থাকে। এই কয়েকটা পয়েন্ট কিন্তু মনে রাখতে হবে। এরপরে দেখো, আমি যদি পেন্টিং ওয়ার্ক করি, আমি জানি পেন্টিং ওয়ার্ক স্কোয়ার মিটারে হয়ে থাকে। এবারে কি ধরনের সিটে পেন্টিং ওয়ার্কটা করছি, কোথায়, তার উপরে ডিপেন্ড করে কিন্তু আমার একটা মাল্টিপ্লাইং ফ্যাক্টর অথবা পার্স এরিয়াটা কিন্তু ইনক্রিজ করতে হয়, ইনক্রিমেন্ট করতে হয়। যদি অ্যাসবেস্টাস সিট করুগেটেড সিটে করি, পেন্টিং এর যে এরিয়া তার কিন্তু 20% ইনক্রিজ করতে হবে। যদি সেমি করুগেটেড হয় তাহলে 10%, করুগেটেড জিআই সিট হলে 14%, করুগেটেড স্টিল সিট হলে 10%, রোলিং শাটারে 10%, ফ্লাশ ডোর হলে 20%। আর দেখো, ভেনেটিয়ান ডোর হলে 80% ইনক্রিজ করতে হয়। গ্লাস, ফুললি গ্লাস ডোর হলে ইনক্রিজ করার দরকার নেই, এটা কিন্তু অর্ধেক হয়ে যায়। ইচ সাইডে 0.5 এরিয়াই কিন্তু ধরতে হবে, দুটো সাইড মিলিয়ে এক হবে। আর প্লেন সিট স্টিল ডোর হলে 10% ইনক্রিজ করছি, প্যানেল ডোর হলে 30%, আর কোলাপসেবল ডোর হলে এখানে এটা কিন্তু ফ্যাক্টরটা 0.75 হচ্ছে, মানে দুটো দিক মিলিয়ে 1.5 হবে, টোটাল এরিয়ার 1.5 হবে, এখানে কমে যাবে। আর দেখো, আর একটা কি বলছি, যদি আমাদের 100 মিটার স্কোয়ার রুফ সারফেস থাকে, সেখানে এসি করুগেটেড সিট কিন্তু 115 মিটার স্কোয়ার লাগে। এটা জেনারেল ইনফরমেশন, কোনো পরীক্ষায় এসেছিল, সেই জন্য আমি নোট পয়েন্টে তুলে দিয়েছি। এখানে দেখো, আর্থ ওয়ার্ক, ব্রিক ওয়ার্ক, এটা হচ্ছে ব্রিক ফ্ল্যাট সোলিং দেখিয়ে দিলাম। এটা স্টিল ওয়ার্ক করেছে, এই হচ্ছে প্লাস্টারে বুলমার্ক, এই টাইপের বুলমার্ক ইউজ করা হয়। আর দেখো, ব্যাক সাইডে কিন্তু হ্যাকিং করা আছে, রাফ সারফেস বানিয়েছি, চিপিং হ্যাকিং এগুলোকে বলে। প্লাস্টারিং দেখতে পাচ্ছ, এখানে পেন্টিং ওয়ার্ক করছে, এই হচ্ছে ডিপিসি ওয়ার্ক। আমি বলেছিলাম ডিপিসি হরাইজন্টাল ভার্টিক্যাল দোনো ডাইরেকশনে হতে পারে, এইটাও দেখো ডিপিসি, এখানে কিন্তু মর্টার অথবা কংক্রিটের একটা কিন্তু ডিপিসি করেছে, প্লিন্থ লেভেলের ওপরে একটা ডিপিসি ওয়ার্ক করেছে। এরপরে দেখো, এখানে চলে আসছি, আমাদের যে এস্টিমেশন হয় তার ডিগ্রি অফ অ্যাকিউরেসি গুলো, কি ওয়ার্কের জন্য কত এমএম এ ডিগ্রি অফ অ্যাকুরেসিতে রাখতে হয়। যদি উড ওয়ার্ক হয়, লেন্থে 2 mm এর মধ্যে অ্যাকুরেসি রাখতে হবে, ভলিউমে 0.001 MQ, স্টিল ওয়ার্কে 1 mm, গ্লাস ওয়ার্কে 0.5 সেন্টিমিটার। ঠিক আছে, রেনফোর্সমেন্টে কিন্তু কাটিং এ 5 mm এর টলারেন্সে কিন্তু রাখতে হবে। আর ওয়েট 1 কেজি, 1 কেজিতে রাখতে হবে। লেন্থ এরিয়া ভলিউমে দেখো সবগুলোই 0.1, লেন্থে 0.01 মিটার, আর হচ্ছে এরিয়াতে 0.01 মিটার স্কোয়ার, আর হচ্ছে 0.01 MQ ভলিউমে। এগুলো কিন্তু অ্যাকুরেসি, ডিগ্রি অফ অ্যাকুরেসি মেনটেন করতে হবে। থিকনেস অফ স্ল্যাব, সেকশনাল ডাইমেনশন অফ কলম, বিম, এইসবে কিন্তু 0.5 সেন্টিমিটার হচ্ছে অ্যাকুরেসিতে কাজ করতে হবে।
এগুলো হচ্ছে জেনারেল ইনফরমেশন, এগুলো মনে রাখতে হবে। এই উড ওয়ার্কে 2 mm পরে বিশাল ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর লেন্থ, এরিয়া আর ভলিউম 0.01, এটা কিন্তু মনে রাখতে হবে। রেনফোর্সমেন্টে 5 mm লেন্থে, আর হচ্ছে ওয়েটে হলে 1 কেজি, এটা হচ্ছে মনে রাখতে হবে। এরপরে দেখো যে ওপেনিং গুলো যেগুলো রাখি তার রেসপেক্টে কিন্তু ডিডাকশনের রুল আছে, অ্যাজ পার আইএস 1200 কিছু ডিডাকশনের রুল আছে, যে ওপেনিং এর রেসপেক্টে, ওপেনিং এর এরিয়া কতটা হচ্ছে তার রেসপেক্টে একটা ডিডাকশনের রুল আছে। এগুলো ইম্পর্টেন্ট। যদি মেশনারি ওয়ার্ক করো তাহলে কিন্তু, যদি এরিয়াটা 0.1 মিটার স্কোয়ার অথবা 1000 সেন্টিমিটার স্কোয়ারের থেকে কম হয় তাহলে কিন্তু কোনো ডিডাকশনের দরকার নেই। আর যদি দেখো এন্ড অফ বিম, পোস্ট, রাফটার, পার্লিন এইসবের যদি এরিয়া 0.05 মিটার স্কোয়ার, 500 সেন্টিমিটার স্কোয়ার অথবা ইঞ্চিতে 77.5 ইঞ্চি স্কোয়ারের থেকে যদি কম হয় তাহলে কোনো ডিডাকশনের দরকার নেই, ঠিক আছে। ওয়াল প্লেট, বেড প্লেট, বিয়ারিং অফ চাজা এইসবের কিন্তু আপ টু 10 সেন্টিমিটার কোনো ডিডাকশনের দরকার নেই। নো ডিডাকশন মেড ফর বিয়ারিং অফ ফ্লোর, রুফ স্ল্যাব এইসবের জন্য ডিডাকশনের দরকার নেই। নো ডিডাকশন মেড রেনফোর্সমেন্ট, যেটা আমরা কংক্রিটের মধ্যে রেনফোর্সমেন্ট ইউজ করছি, আর সেটা ডিডাকশনের দরকার নেই। আর যদি পাইপ ইউজ করি, পাইপের ভলিউম আপ টু 100 সেন্টিমিটার স্কোয়ার পর্যন্ত পাইপের ডিডাকশনের কোনো দরকার নেই। এর থেকে বেশি যদি আমরা পাইপ ইউজ করে থাকি, সেখানে কংক্রিটের ভলিউম থেকে ওই পাইপের ভলিউমটা কিন্তু, এরিয়ার ভলিউমটা ডিডাক্ট করতে হবে, ঠিক আছে। এই বলে দিলাম। পাইপের যে আমাদের ক্রস সেকশন এরিয়া তার হচ্ছে 100 সেন্টিমিটার স্কোয়ারের থেকে কম হলে ডিডাকশনের দরকার নেই। যদি এর থেকে বেশি এরিয়া হয়ে যায় তখন কিন্তু সেই পাইপের টোটাল ভলিউমটা রেনফোর কংক্রিটের ভলিউম থেকে ডিডাক্ট করতে হবে। এরপরে দেখো আরসিসি ওয়ার্ক। আরসিসি ওয়ার্কের মধ্যে রেনফোর্সমেন্ট আমরা যেটা অকুপাই করছে সেটা ডিডাক্ট করি না কখনোই, সবাই জানো। আর ওপেনিং আপ টু 0.1 মিটার স্কোয়ার ডিডাকশনের দরকার নেই। যে পাইপের ভলিউম যদি 100 সেন্টিমিটার স্কোয়ার পর্যন্ত ডিডাকশনের দরকার নেই। আর দেখো নো ডিডাকশন মেড ফর এন্ড অফ ডিসিমিলার স্ট্রাকচার আপ টু 500 সেন্টিমিটার স্কোয়ার পর্যন্ত ডিসিমিলার স্ট্রাকচারে কোনো ডিডাকশনের দরকার নেই। আর ওয়াটার পাইপ, কন্ডুট যেগুলো থাকে আপ টু 25 সেন্টিমিটার স্কোয়ার পর্যন্ত ডিডাকশনের দরকার নেই। এমবেডেড প্লাগ আর পকেট যদি বানিয়ে থাকি তাহলে 0.1 মিটার স্কোয়ার পর্যন্ত ডিডাকশনের দরকার নেই আরসিসি ওয়ার্কে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। প্লাস্টারিং আর পয়েন্টিং এ দেখো 0.5 মিটার স্কোয়ার পর্যন্ত ডিডাকশনের দরকার নেই। 0.5 থেকে 3 মিটার স্কোয়ার পর্যন্ত কিন্তু আমরা ওয়ান সাইড ডিডাকশন করব, কিন্তু সেক্ষেত্রে সফিট জ্যাম আর সিল যেটা এরিয়াটা থাকবে সেটাকে কিন্তু সেপারেটলি এর সাথে অ্যাডিশন করে দেব। আর যদি 3 মিটার স্কোয়ারের বেশি যদি এরিয়া ওপেনিং থাকে তাহলে বোথ সাইড ডিডাকশন করে দেবো। এই তিনটে কিন্তু খুব ইম্পর্টেন্ট ডিডাকশনের মধ্যে, এগুলো কিন্তু পড়ে। আর দেখো এন্ড অফ বিম, রাফ, পোস্ট, পার্লিন এসবের জন্য কিন্তু কোনো ডিডাকশনের দরকার নেই। ফর্মওয়ার্ক আপ টু 0.4 মিটার স্কোয়ার এরিয়া যদি ওপেনিং থাকে তাহলে কিন্তু ডিডাকশনের দরকার নেই, এটা মিটার স্কোয়ারে মেজার করা হয়। আর দেখো ডিডাকশন ইন ওপেনিং ও ডিডাকশনের কোয়ান্টিটি হচ্ছে ওপেনিং উইথ লিনটেল যদি থাকে তাহলে এখানে দেখো স্প্যান অফ ওপেনিং ইনটু উইথ অফ ওয়াল ইনটু থিকনেস, তিনটে মাল্টিপল করলে ডিডাকশনের কোয়ান্টিটিটা আমরা কিন্তু পাই। আর দেখো লিনটেল, হোয়াইল এস্টিমেটিং ফর লিনটেল ওভার ওপেনিং, ইফ দ্য ডাইমেনশন ফর বিয়ারিং, যদি ডাইমেনশন যদি দেওয়া না থাকে তাহলে কিন্তু লিনটেলের যে থিকনেস অফ লিনটেল মিনিমাম কিন্তু 12 সেন্টিমিটার ইউজ করতে হবে, ঠিক আছে। এরপরে দেখো বি অপশানে কি বলছে, রেক্ট্যাঙ্গুলার ওপেনিং অথবা মল সেগমেন্টাল আর যদি থাকে, রেক্ট্যাঙ্গুলার ওপেনিং যদি থাকে সেখানে এল ইন্টু এইচ ইন্টু থিকনেস অফ দ্য ওয়াল করে দেবো, তাহলে কিন্তু ডিডাকশন কোয়ান্টিটিটা পাবো। আর ওপেনিং অফ সেগমেন্টাল আর যদি থাকে এল ইন্টু এইচ প্লাস করে 2/3 ইন্টু এল ইন্টু আর ইন্টু ওয়াল থিকনেস করলে সেখানে আমরা এই ডিডাকশনটা পাবো। এগুলো এতটা ইম্পর্টেন্ট নয়, এগুলো এতটা মনে রাখার দরকার নেই, একবারটি শুধু চোখ বুলিয়ে নিও এই জিনিসগুলো, ঠিক আছে। দেখো আর হচ্ছে যদি প্রিপারেশনটাকে আরো তোমরা বেটার করতে চাও তাহলে কিন্তু নির্মাণ সহায়ক টেস্ট সিরিজটা অবশ্যই নাও। কোশ্চেন কিন্তু পুরোপুরি একদম যেরকম পিওআইকিউতে কোশ্চেন এসেছে তার রেসপেক্টে আছে। এর সাথে অবশ্যই তোমাকে প্র্যাকটিস করতে হবে, আরো অনেক কিন্তু কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। আমরা কিন্তু এই যে ব্যাচটা আছে স্মার্ট রিভিশন সিরিজে অলরেডি পার সাবজেক্ট 200+ কোশ্চেন প্রোভাইড করছি। আমাদের যদি পরীক্ষার আগে সময় থাকে আমরা কিন্তু আরো প্র্যাকটিস সেশন কিন্তু এর মধ্যে ইনক্লুড করব, এটাও আমি বলে দিলাম। এটা কিন্তু টাইমের রেসপেক্টে হবে এবং টাইম আমাদের অনেকটাই কিন্তু থাকবে। আমরা যেটা দেখতে পাচ্ছি টাইম আমাদের কিছুটা কিন্তু